আপনারা উম, হ্যাঁ, জি, আমরা প্রতি সাউন্ড তো একদম ক্লিয়ার আছে, সাউন্ড আসতেছে না, মিউট অন করা। আমার মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন আমার, শুনতে পাচ্ছেন? একটু চ্যাটে জানাবেন। জি, শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি গুরুত্বপূর্ণ তথ্য দিই, যেহেতু আমরা 15তে শুরু করব। কিছু স্টুডেন্ট শোনে না, কেন শোনে না বা কি সমস্যা, এই বিষয়গুলো আমি 5 মিনিট কথা বলে আশা করি আপনাদের যথেষ্ট হবে। প্রথমত হলো, আপনারা যে কোর্সে ভর্তি হয়েছেন বা যে যে কোর্সে আছেন, যে গ্রুপে আছেন, ওই গ্রুপে আপনার সমস্ত ইনফরমেশন আমরা আপডেট দিয়ে দিব। কখনো কোনো বিষয় আশা করি আপনারা চাইতে হবে না বা বলতে হবে না। যথাসময়ে যখন যেটা দেওয়ার দরকার, যেটা পোস্ট করার দরকার, সেটা আপনারা অটোমেটিক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো, আমরা প্রত্যেক দিন যখন ক্লাসটা হবে, প্রতি সপ্তাহে 4 দিন, 3 দিন অথবা 4 দিন ক্লাসটা হবে, রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার। ক্লাসের ন্যূনতম 15 মিনিট পূর্বে আমরা আপনাকে জুমের লিঙ্কটা দিয়ে দিব। প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা জুম আইডি এবং পাসওয়ার্ড থাকবে অথবা জুম লিঙ্ক থাকবে। আপনারা ক্লাসে জয়েন করবেন। আর ক্লাসের লিঙ্কটা আমরা যে হোস্ট হিসাবে ওপেন করব 9টা থেকে ম্যাক্সিমাম 9টা 15-এর মধ্যে, বা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি জয়েন করবেন। যেমন আজকে দেখা গেছে দুপুরে 6 ঘন্টা আগে একজন লিঙ্কে প্রবেশ করছে, বলছে ভাই আমি তো ঢুকতে পারছি না। তো আলটিমেটলি আমরা কিন্তু 6 ঘন্টা আগে লিঙ্কটা ওপেন করিনি, আমরা ওপেন করেছি 9টায়। হয়তো 9টার 5 মিনিট আগে করব বা 2 মিনিট বা 9টায় ওপেন করব। যখনই ওপেন করব তখনই আপনারা ক্লাসের মধ্যে জয়েন করে কথা বলবেন, ঠিক আছে? জয়েন করবেন। আর মাঝে মাঝে যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয়, বা যেহেতু এটা পুরোটাই টেকনিক্যাল রিলেটেড উপরে ক্লাসগুলো পরিচালিত হবে, কোনো সমস্যা যদি হয়, সেই ক্ষেত্রে আপনারা গ্রুপের নির্দেশাবলী ফলো রাখবেন। আমাদেরকে ফোন বা কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারা গ্রুপে আপডেট পাবেন যদি আমাদের কোনো টেকনিক্যাল সমস্যা হয়, বা ক্লাসের মাঝখানে কোনো ক্লাস স্থগিত করতে হয়, বা ক্লাসের মাঝখানে কোনো সমস্যা হয়। যে কোনো সমস্যা হলে দয়া করে আপনারা গ্রুপের ইনফরমেশন গুলো, পোস্ট গুলো একটু পড়বেন। কখনো যদি যেমন এখানে অনেকে লিখতে পাচ্ছে আমি শুনতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, এই ধরনের সমস্যা কেন হচ্ছে, তার কারণ হলো তারা হচ্ছে জুমে জয়েন করার পরে এখানে একটা অপশন আছে, যে মাইক্রোফোন যে পারমিশন দেওয়া, তার মাইক্রোফোন যদি পারমিশন না দেয়, সেক্ষেত্রে সে জুমে মানে জয়েন করা থাকলেও সে সাউন্ড বা শব্দ শুনতে পারবে না। তো সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, এই ধরনের যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে মিউট আনমিউট বা বাম পাশে দেখবেন একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করলেই আপনি সাউন্ডের যেই অথরাইজ বা এপ্রুভ এপ্রুভ দিলেই আপনি সাউন্ড শুনতে পারবেন বা কথা বলতে পারবেন। আপনি শুনতেও পারবেন এবং বলতে পারবেন, দুটেই আপনার সুযোগ হবে। তারপর হলো, আপনারা ক্লাস চলাকালীন সময় যদি কেউ ভিডিও না দেখতে পান অথবা সাউন্ড স্পষ্ট না শুনতে পান, তাহলে আপনি মনে রাখবেন এটা আপনার একান্ত সমস্যা। আর যদি সবাই না শুনতে পান বা সবাই না দেখতে পান, তাহলে খেয়াল রাখবেন এটা আমাদের সমস্যা। জি। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা ক্লাস চলাকালীন সময়ে যখন আপনাদের মোবাইলে যদি বিশেষ করে ক্লাস করেন বা মোবাইলে যদি যুক্ত হন, সেই ক্ষেত্রে আপনার মোবাইলে যদি ফোন আসে, সেই ক্ষেত্রে আপনারা কোনো প্রকার মানে যখন মোবাইলে ফোন আসবে আপনার দেখবেন সাউন্ড শুনবেন না, তখন আপনি লিভ নিয়ে রিজয়েন করবেন। আমি আবারও বলছি, যেহেতু অধিকাংশ স্টুডেন্ট মোবাইল ইউজ করছে, সেই ক্ষেত্রে আপনারা যখন মোবাইলে জুমে ক্লাস করা মুহূর্তে যদি কোনো ফোন আসে, দেখবেন আপনার সাউন্ড সিস্টেমটা ডিফল্ট ভাবে স্টপ হয়ে যাবে বা আপনি শুনবেন না। সেক্ষেত্রে আপনি প্রয়োজন হলে সাউন্ডটা রিজয়েন করাবেন, অথবা আপনি লিভ নিয়ে আবার করবেন। তাহলে আপনার সাউন্ড ক্লিয়ার ভাবে শুনতে পারবেন। জি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আর 2-1 মিনিটের মধ্যে। আর আপনাদের গ্রুপের যে লিঙ্ক, আর আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ক্লাসগুলো 48 ঘন্টার জন্য রেকর্ড দিব। এটা হলো নবম ব্যাচের জন্য, অন্য কোনো ব্যাচের জন্য রেকর্ড দেওয়া হবে না, শুধু নবম ব্যাচের জন্য। এবং রিটেন ফুল কোর্স মানে 45তম লিখিত ফুল কোর্স, এই দুইটা গ্রুপেই
রেকর্ড দেওয়া হবে, আর অন্য কোনো গ্রুপে রেকর্ড দেওয়া হবে না, কারণ ওই সকল শিক্ষার্থীদেরকে 2বার চান্স দেওয়া হয়েছে। এখানে কি এমন কেউ আছেন যে অষ্টম বেসের শিক্ষার্থী কেউ আছেন? আমি আনমিউট করে, আপনি হ্যান্ড রেজ করেন, অষ্টম বেসের কেউ যদি থাকেন হ্যান্ড রেজ করেন। যারা অষ্টম বেসের শিক্ষার্থী ছিল আমরা তাদেরকে কমিটমেন্ট করেছিলাম আপনাদেরকে নবম বেসের সুযোগ দেব, ঠিক সত্যি সত্যি দিয়েছে কিনা, বা আসলে আপনাদের কোনো কিছু। হ্যাঁ, আমি দুইজনকে যে হচ্ছে হ্যান্ড রেজ করেছেন আমি আপনাকে আনমিউট করেছি, আপনি কথা বলতে পারেন। আপনি কি অষ্টম বেসে ছিলেন? জি স্যার। কেমন আছেন? আপনি কেন আবার নবম বেসে ক্লাস করছেন? আপনি সে সময় করতে পারেননি নাকি? জাবেদ হোসেন, আমার সাথে একটু আনমিউট করে কথা বলবেন। জি, আরেকজন হচ্ছে আস্ক টু আনমিউট। জি, আপনি একটু কথা বলবেন, আনমিউট করেছে, আপনি একটু আনমিউট করে কথা বলবেন। কোনো অষ্টম বেসের কোনো শিক্ষার্থী যদি থাকে আপনি আনমিউট করে কথা বলবেন। আপনি হ্যান্ড রেজ করেন, আমি আনমিউট করার পারমিশন দিব, তারপরে আমার সাথে কথা বলবেন। ফাহিম ভাই, জাবেদ ভাই, আকিদুল ইসলাম, তিনজনকে আনমিউট জি করার সুযোগ দেওয়া হয়েছে। আমার সাথে আপনি আনমিউট অবস্থায় থাকেন। আপনি অষ্টম বেসে ছিলেন? জি জি আচ্ছা আচ্ছা, আমরা বলেছিলাম অষ্টম বেসে যে আসলে আমরা নবম বেস যখনই শুরু হবে তখনই ক্লাস দেব। আপনি কি ক্লাস পেয়েছেন? জি জি। যাক আলহামদুলিল্লাহ। আপনি সে সময় কেন করেননি? না, আমার কিছু ক্লাস মিস গেছে, আমি ঢাকা থেকে চট্টগ্রাম ইয়ার কারণে আমি শিফট হয়েছি, আর আমার 44-এ তো আসে নাই, যার কারণে ওই এনকারেজটা হারাই ফেলছিলাম, মাঝখানে কিছু আচ্ছা ক্লাস আচ্ছা, গ্যাপ গেছে, এই কারণে আমি আবার যুক্ত হয়েছি। আমার মনে হয় যদিও আমরা বলেছিলাম 25টা ক্লাস দেবো, আমার মনে হয় আপনারা কয়টা ক্লাস পেয়েছেন? আপনার কাছে কি নোট আছে? যে আমরা ক্লাসের দিকে চলে যাই, যেহেতু আমরা 17 বেজে গেছে। আহ জি, শ্রদ্ধেয় শরীফ স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম নাজমুল ভাই, শুনতে পাচ্ছি। আহ, জি স্যার, আমরা ক্লাসটা কি শুরু করতে পারি স্যার? হ্যাঁ, শিওর। জি স্যার। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে কোনো বিষয়ে আমি প্রত্যেকটা ক্লাসের পূর্বে যখন সময় পাই 1-2 মিনিট কথা বলবো। আপনাদের যে কোনো বিষয়ে আমরা নিঃসন্দেহে জেনে রাখেন, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পূর্বে যে বেঁচে আছেন তারা অবশ্যই তার জ্বলন্ত সাক্ষী। আপনারা নিঃসন্দেহে বিসিএস জগতের সবচেয়ে সেরা সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। শ্রদ্ধা আব্দুল লতিফ স্যার এবং শরীফ স্যার, তাদের সমন্বয় করে আপনি সর্বোচ্চটুকু সেবা পাবেন। আর টেকনিক্যাল বিষয় বা আনুষঙ্গিক বিষয় আমি আপনাদের সাথে আছি, আমি নাজমুল হক। আশা করি আপনারা, আপনাদের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা অতন্দ্র প্রহরীর মতো আপনাদেরকে সাপোর্ট করব এবং আপনাদের পাশে আছি। আশা করি আপনাদের সবগুলো বিষয়, আমরা আপনাদের গ্রুপকে ফলো রাখবেন, গ্রুপের প্রত্যেকটা পোস্ট করবেন, এখানে সবকিছু দেওয়া হবে, কোনো প্রকার কমেন্ট আবার এরকম করেন না যে আমি লিখে দিলাম। যেমন আজকে অনেকে কমেন্ট করছে, দেখা গেছে লিঙ্ক দিলাম উপরে, বলছে জুম লিঙ্ক কোথায়, মানে জুম লিঙ্ক কোথায়, এরকম অনেক কমেন্ট আসে, আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে বলি। রেকর্ড ক্লাস দিলাম, জুমের রেকর্ড ক্লাসটা দেওয়া হবে, নিচে কমেন্ট করবে যে ভাই রেকর্ড ক্লাস কোথায়, এরকম অনেক হবে। তো আপনাদের যেহেতু সচেতন মানুষ, দয়া করে এরকম করবেন না, আপনার গ্রুপের পোস্ট গুলো একটু দয়া করে পড়বেন। অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা ক্লাসের দিকে চলে গেলাম। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম স্যার। এই আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছ কিনা সবাই? দাঁড়াও, একটু আনমিউট করার সুযোগ দিই। হ্যাঁ, একটু চিল্লা স্যার পাল্লা আমি হবে, করে এই তো। দিয়েছি স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওকে স্যার। ওকে ওকে, ঠিক আছে। নমস্কার স্যার। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তো ধরো সামনের দিকে আজকে হয়তো ফোর্স মিউট করে পড়াবো, সামনের দিকে কিন্তু অবশ্যই আমি ফোর্স মিউট করবো না, কারণ আমার বিশ্বাস যে এখানে আমাদের যারা লিডার হবে তারাই তো, তাদের সাথে তো আমি আছি। তো ফেসবুকে কে মিউট, মানে এই জুমের মধ্যে মিউট আনমিউট বুঝবে না, বোঝে না, এমন কেউ নাই, এখানে থাকতেই পারে না। কারণ এখানে আমরা
সায়েন্স এবং আইসিটি তে আমরা 100 নম্বরের পরীক্ষা দেব, আইসিটির উপর আমার 50 নম্বরের স্পেশাল পরীক্ষা দেব। তো এখানে আমরা মোটামুটি ছোটখাটো প্রত্যেকেই ছোটখাটো প্রযুক্তিবিদ। তো আমি মিউট আনমিউট জানবো না, ভেরি প্রেস্টিজিয়াস। ওকে, আচ্ছা আমি এই 2-1 মিনিট কথা বলি, তারপরে তোমাদের সাথে আমি মূল কথা চলে যাবো। আবার বললাম যে মনে রাখবা যে একটা বিষয় যে আগে আমি সামনে তো স্যার আসবেন, লতিফ স্যার আমাদের সবার টিচার, আমরা যারা অদিতিতে ক্লাস নেই অধিকাংশেরই টিচার, নইলে স্যারের বন্ধু। তো স্যার পরবর্তীতে তোমরা 2টা খাতা তৈরি করবা, একটাতে স্যারের লেকচার গুলো সবগুলো ধারাবাহিকভাবে থাকবে, আর একটাতে আমার লেকচার গুলো থাকবে। হ্যাঁ, ধারাবাহিকভাবে, কোনো মতে যেন মিস না হয়। ধরো আর আমি যেহেতু একটু অসময়ে ক্লাসটা নিতে হবে, যেহেতু আমি যদি রাত 10টায় ক্লাস নিই বাংলাদেশ সময়, তখন হবে 8টা। তো সেই সময় ক্লাস নিলে কি হবে, তো হয়তো তুমি বাই চান্স যদি মিস করো, তাহলে রেকর্ডিং শুনে শুনে পুরো নোটটা তৈরি করে ফেলবা। আমি তোমাদেরকে স্পেশালি আমি খুব রিকোয়েস্ট করবো, অবশ্যই তোমরা হ্যান্ড নোট তৈরি করে ফেলবা। তাহলে কি হবে, পরীক্ষার আগের রাতে ওই খাতাগুলো দেখে গেলেই চলবে। ওকে, যত যেইখানে থাকো, যেহেতু রেকর্ডিংটা থাকবে এই ব্যাচে, তাহলে তোমরা অবশ্যই কি করবা, অবশ্যই অবশ্যই পাই টু পাই আমি নোট যেটা দেবো খাতায় লিখে ফেলবা। আর একটা বিষয় হলো তোমার এডুকেশনটা কি মনে রেখো, শিক্ষাটা কি। জন মিল্টন যেটা বলছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। মনে রাখবো যে আমরা এখানে সবাই এডুকেটেড পারসন। আমরা অবশ্যই সাউন্ড নেই কেন, ওই তুমি আনমিউট করো, আর যদি আজকে না বুঝো তোমরা পরে জুমের কিছু ফাংশনটা ভালো করে বুঝে নিও, স্টাডি করে নিও। জন মিল্টন যেটা বলছেন সেটা হলো যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। মনে রাখবা 3টা জায়গায় কিন্তু উন্নতি ঘটে আমাদের, 3টা বিষয়। একটা হলো বডি, আমি অত্যন্ত সুঠাম সুন্দর, মানে আমি দেখলেই মনে হবে পরিশীলিত মানুষ, এডুকেটেড পার্সনের বৈশিষ্ট্য এটা। তিনি সবল সুস্থ দেহের মানুষ হবেন। তারপরে 2 নম্বর হলো মাইন্ড, বড় মনের, মনটা বড় হবে। মনে রাখবো যে আমি খুব বিশ্বাস করতে চাই তোমরা সবাই সুনাগরিক, দেশের সম্পদ, দেশের কর্ণধার হবে। আমি সবার বড় মন দেখতে চাই, খুব বড় মন, এবং খুব মানে ব্রড মাইন্ডেড, মানে একটা বড় মনের মানুষ কিন্তু একটা সম্পদ। আর তৃতীয়ত হলো সোল, মানে আত্মিক উন্নয়ন। তো আমরা এই যে পুরা কোর্সটাতে থাকবো, পুরাটাতে থাকবো। তোমার আর আমার সম্পর্ক মনে রাখবা যে ওই যে কোর্স ফি দিয়েছ সেটা মোটেও না, শিক্ষার বিনিময় মূল্য হয় না। তুমি হয়তো কোনো একটা টাইমের বিনিময় মূল্য দিয়েছ, এটা পুরাটাই ধারণ করার বিষয়, আত্মার বিষয়। তুমি ধারণ করবা, আমিও তোমাদেরকে ধারণ করি। মনে রাখবো যে হি ইজ মাইন, শরীফ স্যার, লতিফ স্যার ইজ মাইন, তিনি আমারই অভিভাবক, তোমরা আমারই কোঅপারেটর। আমাকে স্যার না বললে হবে, সমস্যা নেই, এটা হলো জাস্ট আমি সহযোগিতা করবো। তোমার খুব কাছের একজন আত্মিক বন্ধু হিসাবে তুমি আমাকে নিবা, তাহলে রিসিভ করতে সুবিধা হবে। আমাদের অনেক ম্যান ইজ টু আর ইজ হিউম্যান। দেখবো যে আমরা তো ভুলই করছি, আমরা ভুল করব, আমার কথাই ভুল হইতে পারে, আমার হয়তো কথা দিয়ে কথা নাও রাখতে পারি। হ্যাঁ, তো অনেকগুলা আমার ড্রব্যাক কিন্তু আছে। এই মানবীয় দুর্বলতা গুলা তুমি তুমি দেখবা যে আর কিছু কিছু কি নেওয়া যায় কিনা, সেই ফিল্টার করে ভালো ভালো জিনিসগুলা তুমি রিসিভ করবা, আর মানবীয় ত্রুটিগুলাকে ক্ষমা করে দিবা। আর হলো আরেকটা বিষয় কি, আমরা কিন্তু স্যার এবং আমি একই ক্লাস রিপিটেডলি নেই। যেমন ধরো স্যার যে ক্লাসটা করাচ্ছেন আমিও সেই ক্লাসটা করাচ্ছি, আমি যেটা করাচ্ছি স্যারও করাচ্ছেন। এটাকে বলা হয় ফার্সিতে গুলিস্তার মধ্যে শেখ সাদি যেটা বলেছেন যে হার গুলেরা রঙে বুয়ে দিগারাস্ত। আমরা আগে বিচ্ছিন্নভাবে ক্লাস নেওয়া হয়তো, এখন রেকর্ডিংও বাড়বে, তুমি এত টেনশন নিও না। আমরা নাজমুল ভাই 48 ঘন্টা বলে আর কি, কিন্তু আসলে 48 ঘন্টা পরে আমি ডিলিট করতে দেখি নাই। তো যাই হোক, কথার কথা আর কি চাপে রাখা, এত টেনশন নিও না, আমরা সবাই খুব ফ্র্যাঙ্কলি। তো ওই কেন আমরা যৌথভাবে ক্লাস নিই সেটা একটু বলে রাখি, যে এটাকে বলা হয় গুলিস্তার মধ্যে শেখ সাদি যেটা বলেছেন যে হার গুলেরা রঙে বুয়ে দিগারাস্ত। আর লিও টলস্টয়ের ভাষা এটা হলো মেনি ম্যান মেনি কাইন্ডস, মানে এক এক ফুলের এক একটা ঘ্রাণ। তো স্যার যেটা পড়াচ্ছেন বা আমি যেটা পড়াচ্ছি,
আমি একরকমের পড়াচ্ছি, স্যার একটা ভিন্ন ইউনিক স্টাইলে পড়াচ্ছেন, তুমি দুইটাকে সমন্বয় করে তৃতীয় একটা স্টাইল দাঁড় করালে, এই এতটুকুই। এরপরে আরো তো অনেক ইয়ে আছে, মোটামুটি তুমি যেন একটা স্বতন্ত্র মানে ইউনিক একটা তোমার প্রস্তুতি তৈরি হয়, এই হলো আমার কথা। আর এরপর আমি শুরুতে বলে রাখি, আমি ও আমি আজকে অনেক কথা, আমি এর আগে দুইটা ক্লাসে, তোমরা একটু আমার একটু একটু রিপিট করো তো, আমি দুইটা এমনি ওপেন ক্লাস নিয়েছিলাম, তোমরা কি কেউ পাইছিলা কিনা এটা? আর যদি না পাইয়া থাকো রেকর্ডিংটা অবশ্যই শুনবা। একটু আমাকে একটু কমেন্ট বক্সে বলো তো ইয়েটা পাইছো কিনা তোমরা কি? আহ, হ্যাঁ, একটু যদি কেউ না পাও একটু কাইন্ডলি কি কমেন্ট বক্সে কয়েকজন আমার ওই যে বিসিএস জার্নি নামের একটা পেজের মধ্যে রেকর্ডিং দুইটা, লাস্টের রেকর্ডিং দুইটা কি দিয়ে দিতে পারবা কেউ? জি বলো, দু একজন বলো তো। আমি বলি বিসিএস জার্নি নামের একটা পেজ আছে, বিসিএস জার্নি, বা আমার আইডিতে শরীফ হোসেন আহমেদ চৌধুরী দিয়ে ঢুকলে তুমি পাইবা, দুইটা রেকর্ডিং অবশ্যই দেখে নিও। ওকে ডান, হ্যাঁ দুইটা রেকর্ডিং আছে। ওকে বলো, বুঝছো কিনা আমার কথাটা? আমি এই রিটেনের প্রস্তুতি কিভাবে নিবা এই সংক্রান্ত আমার আমার এই শরীফ হোসেন আহমেদ চৌধুরী আমার নাম দিয়ে সার্চ দিলে পাইবা, এই যে আমার নাম যেটা আছে সেটাতে, এইটা সার্চ দিলেই তুমি পাবে। হ্যাঁ ওকে, এই দুইটা রেকর্ড দেখে ফেলবা। হ্যাঁ ওকে ডান, ডান বলো। ওকে ঠিক আছে, হ্যাঁ দুইজন একটু রেকর্ডটা দিয়ে দিও। ওকে আচ্ছা। তো আমি এর আগে তোমাদের ওইটার সিনপসিসটা আমি কথা একটু বলেই আমি চলে যাব। তোমরা অবশ্যই, আমার একটা বিশেষ রিকোয়েস্ট রইলো, গত যে দুইটা আমি লাইভ ক্লাস নিয়েছি তোমরা অবশ্যই লাইভ দুইটা দেখবে এবং সেটা প্রয়োজনে নোট নোট করে ফেলবে। আমি টোটাল ওভারঅল কথা বলেছি, সেগুলো আমি রিপিট করে এখন সময় নষ্ট করবো না। তো আমি সরাসরি ক্লাস শুরু করলাম। হ্যাঁ ওকে আচ্ছা, প্রথমে বলে রাখি আমি ওই গত যে দুইটা ক্লাসের মধ্যে আমি আমি সময় নেব 3-4 মিনিট, এখানে 3-4 মিনিটে যে দুইটা লাইভে আমি বলেছিলাম কথা, ওইটার সিনোপসিস ছিল যে আমাদের আমি প্রথমে বলেছি আমাদের কোন বিষয়ে কত নম্বর প্রত্যাশা থাকা দরকার, ইংলিশ, ম্যাথ, মেন্টাল এবিলিটি, সায়েন্স কোনটাতে ঝুঁকি কত নম্বর পেলে আমার পরীক্ষাটা খুবই খারাপ হবে, ওভারঅল প্রভাব পড়বে, আর কত নম্বর আমার অবশ্যই পাওয়া উচিত, এই বিষয় নিয়ে আমি কথা বলেছি। আর একই সাথে আমি প্রথম যে একটা লাইভ ক্লাস ছিল সেখানে বলেছি যে আমরা যদি বিসিএস এর প্রস্তুতি নেই, ধরো এই বছর তোমরা অনেকে বিসিএস এর রিটেনের জন্য টিকো নাই বা এই বছর ক্লাস করছো, বিসিএস এর রিটেন পরীক্ষার প্রস্তুতি অন্যান্য নন ক্যাডারের প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক। কারণ একটা ক্লাসে আমি বলেছি, প্রথম ক্লাসটাতে, যে একজন বলতো আমি কয়টা টপিকের কথা বলছি, যে আমাদের কয়টা টপিক পড়লে রিটেনের ক্যাডার নন ক্যাডার ব্যাংকের পরীক্ষাগুলোতে মোটামুটি কভার করে, একজন লিখবা? হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। 9 টপিকস মনে রাখবা, এই যে ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা, এগুলো সব বিসিএস পরীক্ষা আছে, এবং 9টা টপিকের কথা বলেছি, তোমার মনোযোগ দিয়ে শুনে নিও। এই 9টা টপিক পড়লে আমাদের মোটামুটি বিসিএস এর প্রস্তুতির মাধ্যমেই আমরা ইনশাল্লাহ কি করতে পারবো বলো, অন্যান্য প্রস্তুতিগুলো ক্লিয়ার করতে পারবো। ওকে আচ্ছা গেল। আচ্ছা তারপরে দ্বিতীয়ত, ওইটা তোমরা শুনে নেবা। 2 নম্বরে আমরা দ্বিতীয় যে আমার এই গাইডলাইন ক্লাসটা ছিল, এই গাইডলাইন ক্লাসটা একটু শেয়ার করে দাও। দ্বিতীয় গাইডলাইন ক্লাসটা ছিল এটা এটা এটাতে হলো আমাদের যে টোটাল 200 মার্কস ইংলিশে আমরা কি করব। ও আমি কথা ভুলে যাব, একটু মনে পড়লেই কথা বলে ফেলবো। তোমরা লতিফ স্যারের ভোকাবুলারি বইটা আছে কিনা? স্যারের ভোকাবুলারি বইটা কি আছে তোমাদের কাছে? কি আছে বলো, নতুন বই তো বের হয়েছে। আচ্ছা যদি থাকে, আচ্ছা তোমাদের কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট, বললো না যে এখানে কোনো আপনার বেনিফিট আছে কিনা, না কোনো স্যার, তোমার স্যারই বেনিফিট কি আছে, তোমরা চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 স্যারের ভোকাবুলারি বইয়ের চ্যাপ্টার 1 to 5 ধারণ করবা, একদম মুখস্থ না করতে পারলেও তোমার নজরে নিয়ে আসবা, এটা একটা রিকোয়েস্ট। প্রিমিয়ার ভোকাবুলারি একটা লেখা রাখো, এটা আমি বলছি, এটা তোমার জন্য একটা, ধরো বলছি তুমি মনে রাখবো, একটা এই বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর,
যেহেতু তুমি বলতেছো যে তুমি তো আমার স্যার বলতেছো বা তুমি আমার ভালোবাসছো, ধারণ করার চেষ্টা করছো, তো আমি বললাম যে আমি একটা রিকোয়েস্ট করি, স্যারের বইয়ের চ্যাপ্টার 1 2 3 4 5 অবশ্যই তুমি পড়বা, দিনে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা প্রত্যেকদিন তুমি পড়ার তালিকা রাখো। তাহলে আমার কমন ভোকাবুলারি, যেগুলো একেবারে মোস্ট এসেনশিয়াল ভোকাবুলারি, শুনতে পাচ্ছ কিনা সবাই? একটু শুনতে পাচ্ছ কিনা একটু বলো। জি হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে স্যারের বইয়ের ভোকাবুলারি গুলো তোমরা অবশ্যই দেখে নিও। ওকে। আর আমি ক্লাসে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, আমি ওই দ্বিতীয় ক্লাসের যে সিনোপসিসটা করেছি, যেটা মূল কথা আমি বলতে চেয়েছি, সেটাতে আমাদের প্রতিদিনের পড়ার তালিকায় অবশ্যই ইংলিশ থাকবে। আর আমি যেই নোটগুলা তোমাদেরকে দেবো, হোমওয়ার্ক গুলা, ওয়ার্কশিট যেগুলো দেবো, হ্যাঁ, গতবার স্যারের বই থেকে সবগুলা প্রায় 2-1টা ছাড়া সবগুলা ভোকাবুলারি কমন ছিল। এই জন্য চ্যাপ্টার 1 2 3 4 5 তুমি কোনো শর্তহীন ভাবে পড়ে ফেললো, এটা আমার রিকোয়েস্ট হলো। 1 নম্বর গেল। 2 নম্বরে হলো দ্বিতীয়ত হলো প্রতিদিনের পড়ার তালিকায় আবার আঙ্গুল তুলে রাখো, প্রতিদিনের পড়ার তালিকায় অবশ্যই ইংলিশ থাকবে। স্যারের বইটার নাম খোঁজ করে দেখো, প্রিমিয়ার ভোকাবুলারি অ্যাভেলেবেল পাইবা, নেটে সার্চ দাও, ওদিতে সার্চ দাও, পাইবা। গেল। 1 নম্বরে আমার পড়ার তালিকায় অবশ্যই ইংলিশ থাকবে, ইংলিশ থাকবেই, একদিনও ইংলিশ পড়া মিস করা যাবে না। আপাতত ইংলিশে অন্য কিচ্ছু না, রচনা টচনা অন্য কিচ্ছু না, আপাতত আমি যেভাবে বলবো সেইভাবে, আপাতত ফ্রি হ্যান্ড রাইটিং। whatever I think, I can write easily, I can write frequently, I can write quickly, মানে যা তুমি ভাবো তুমি স্পন্টেনিয়াসলি লিখে ফেলতে পারছো। এটা হলো আমার 1 নম্বর কাজ। আমার ভাবনাটা আমি আই ক্যান ট্রান্সলেট মাই থট, আমি মনে মনে যা ভাবছি, আমার কল্পনায় যা আছে আমি তা লিখতে পারছি। এই স্ট্রেংথটা বাড়ানো আমার প্রথম কাজ। এটা অনুবাদ প্র্যাকটিসের মাধ্যমে অপেক্ষাকৃত সহজ হয়, নির্ভুল হয়। তাহলে আমরা এই ধারাবাহিকভাবে যাবে। প্রতিদিনের পড়া তালিকায় অবশ্যই ইংলিশ থাকবে, ইংলিশের মধ্যে আপাতত ট্রান্সলেশন, রিট্রান্সলেশন, এবং এগুলো আমরা অবশ্যই রচনার বই থেকে করব। আবার বললাম, আবার শুনে নিও, ইংলিশ প্রস্তুতি আমরা রচনার বইগুলা থেকে পড়বো। একটু আগে আরো 10টা সেকেন্ড সময় দাও আমাকে, একটা কথা ভুলে গেছি, একটু সময় দাও, ধরো ওইটা একটু ওপেন করে নিই, ভুলে গেছি। 30 সেকেন্ডের মতো। আচ্ছা, তো বলবা যে আমি রচনাগুলো কোথা থেকে পড়বো। আমি আবার বললাম, প্রতিদিন ইংলিশের প্রস্তুতি হবে, অনুবাদ করা, অনুবাদ করব বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। সেটা কোথা থেকে আমরা অনুবাদ করব, কোথা থেকে অনুবাদ করব, এইখান থেকে। এই শীটটা আমি আজকে কালকের মধ্যে দিয়ে দেবো, দেখাচ্ছি তোমাকে। এই টপিক গুলো থেকে, এই রচনাগুলো তোমরা বেশি দেখবা, এই টপিক গুলা থেকে বারবার পরীক্ষায় আসে। এই যে আমি 29টা টপিক এখানে ইয়ে করে দিয়েছি, হ্যাঁ, এই টপিক গুলা থেকে তুমি 1 নম্বরে এই ধরো এই বিশেষত এই টপিক গুলা, হ্যাঁ, এই যে ধরো বাংলাদেশের পর্যটন শিল্প, তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতি, হ্যাঁ, উন্নয়ন অর্থনীতি, তারপরে নারীর ক্ষমতায়ন, ভিশন 2041, হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ, ব্লু ইকোনমি। ব্লু ইকোনমি রচনা বাংলায় পড়বা, ইংলিশে পড়বা। তারপরে হ্যাঁ কি আমি এটাই আমি চূড়ান্ত করে দিচ্ছি, হ্যাঁ, বদ্বীপ পরিকল্পনা, এটা নিয়ে বাংলা রচনা হবে, ইংলিশ রচনা হবে। কারণ আমি আগের ক্লাসগুলোতে বলছি, একটা টপিক পড়লে 4 জায়গায় কাজে লাগে। বাংলা রচনায় কমন পড়ে, ইংলিশ রচনায় কমন পড়ে, বাংলাদেশ অ্যাফেয়ার্সে কমন পড়ে, আবার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কমন পড়ে। এমন টপিক গুলাকে আমরা ট্রান্সলেশনের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ এগুলাতে এই ধরো আমরা এগুলার অনুবাদ করব। তোমার কাজ হলো, তোমার যদি ওই যে ইউনিক বই বা যে কোনো বাংলা রচনার বই থাকে, সেখান থেকে তুমি অনুবাদ করবা। আমি যে অনুবাদের প্রক্রিয়াটা শিখাই দেবো সে অনুযায়ী। ওকে, হ্যাঁ, এটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলোর উপর আমরা রচনা শিখবো এবং যেগুলোর উপরে আমার ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করব। ওকে, আচ্ছা, তারপরে কি বললাম, ওকে। তো প্রতিদিনের পড়ার তালিকায় 1 নম্বরে ইংলিশ থাকবে, 2 নম্বরে অবশ্যই ম্যাথ। আবার বললাম, ম্যাথ কিন্তু বাদ দিও না। কুরবানিদের দিনও তুমি একটা অঙ্ক করার চেষ্টা করো, কুরবানিদের দিনও ইংলিশ পড়ার চেষ্টা করো। মানে গুরুত্ব দেওয়ার জন্য বলছি, আসলে 2 দিন পড়বা না, হয়তো গুরুত্ব দেওয়ার জন্য বলছি। আমার প্রতিদিনের পড়ার তালিকা ইংলিশ, আমি ইংলিশে 140 পাইতে চাই।
তোমরা যে যেখানে আছো, যেই যতই দুর্বলতা থাকুক, তুমি শুধু নিয়ত করো ইনশাল্লাহ আমার 140 পাওয়া লাগবে। 140 মার্কস আমার এটা টার্গেট মার্ক। তো এই জন্য আমি ইংলিশ রেগুলার রাখবো এবং আমাদের গাইডলাইন অনুযায়ী যাইও, সবগুলো টপিক সুন্দরভাবে শেষ করব। সেকেন্ড, ইংলিশের পরে কি? ম্যাথ। মেন্টাল এবিলিটি ভালো করে শেষ করে ফেললো। ম্যাথের কিন্তু সোহাগ সোহাগ আমাদের সোহাগ আলাদা স্পেশালি ক্লাস নিচ্ছে, এছাড়া অন্যান্য স্যাররাও নিচ্ছেন আমি জানি। তো তোমরা চাইলে এখানে একদম খুব কম ফিতে সোহাগের ক্লাসগুলো করতে পারো। সোহাগ আমাদের অদিতির একদম মানে হার্ট থ্রোব টিচার, খুব ভালো টিচার। তাহলে প্রতিদিন ম্যাথ, মেন্টাল ইংলিশ, ম্যাথ, সায়েন্স আইসিটি রেগুলার রাখো। আর অন্যান্য বিষয়গুলোতে আমি বলছি হ্যান্ড নোট তৈরি করার জন্য, যেমন ধরো ওই যে বিষয়টা হ্যান্ড নোট করবা এটাতে জন্য 4 বিষয় কাজে লাগে। বাংলা রচনায় কাজে লাগে, ইংলিশ রচনায়ও কাজে লাগে, বাংলাদেশ অ্যাফেয়ার্সেও কাজে লাগে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও কাজে লাগে। এগুলো আমি বারবার রিপিট করে বলছি এই কথাই। ওকে, এবার হলো চলো আমাদের ইংলিশের ওকে, আমার ইংলিশে আমার মার্কস কত? টোটাল 200 মার্কস। 200 মার্কস এর মধ্যে এই কথাগুলো পূর্ববর্তী রেকর্ডিং এ আছে, তোমরা অবশ্যই শুনবা। 140 আমার টার্গেট যদি থাকে, আমরা কিভাবে কি করব? পার্ট এ এবং পার্ট বি। তাহলে টোটাল 200 মার্কসের মধ্যে আমাদের দুইটা অংশ, পার্ট এ পার্ট বি। এটার জন্য সময় আলাদা কোনো কিছু নেই, ঘন্টা নেই, একই খাতায় সব লিখবা, সবকিছু একই খাতায় লিখবো। তো প্রথমে আমাদের প্রশ্নগুলা কি কি? প্রথমে থিমেটিক কোশ্চেন আছে। থিমেটিক কোশ্চেনের আলোকে কতগুলা গ্রামাটিক্যাল প্রশ্ন। থিমেটিক কোশ্চেন ওই প্যাসেজটা থেকেই, প্যাসেজটাকে কেন্দ্র করে কিছু গ্রামারের প্রশ্ন থাকে। তারপরে হলো একটা লেটার লিখতে দেওয়া হয়, লেটার টু এডিটর। তারপরে আমরা একটা সামারি লিখবো। এই হলো পার্ট 1। আবার শুনো, পার্ট 1-এ প্রথমে থিমেটিক কোশ্চেন, অর্থাৎ কতগুলা একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজের আলোকে আমরা কতগুলা 10টা প্রশ্নের উত্তর লিখবো। কিভাবে লিখবো এটা ক্লাসে সুন্দর করে প্র্যাকটিস করে দেবো। সেকেন্ড, ওইটার আলোকে গ্রামার থাকে, গ্রামারের মধ্যে কি কি থাকে? তোমার জয়নিং সেন্টেন্স থাকে, সিনোনিম অ্যান্টোনিম থাকে। আমি এই জন্যই স্যারের বইয়ের কথা বলছি যে ওয়ার্ড ফরমেশন বা সেন্টেন্স মেকিং অথবা সিনোনিম অ্যান্টোনিমের জন্য স্যারের বইটা অত্যন্ত কার্যকর। তোমরা দয়া করে পড়ে ফেললে গ্রামারের এই যে অংশটা ভালো করবে। তারপরে লেটার টু এডিটর, কিভাবে একটা পত্র লিখবে, ওইটার আলোকে কোন যে প্যাসেজ আছে সেই প্যাসেজকে রিলেট করে একটা লেটার, সম্পাদক বরাবর একটা পত্র লিখতে বলা হয়। এটাও সুন্দর করে আমরা ক্লাসে দেখাবো। তারপরে সামারি, ওই যে প্যাসেজটা এসেছে সেটাকে সামারি করা, এটা আসলেই সহজ কাজ না। এটাতেও কিভাবে ভালো করবে ইনশাল্লাহ ক্লাসগুলোতে পাবে, কিছু কুবুদ্ধি ফলো করলে হবে। আচ্ছা, মানে অর্থাৎ আমি কিন্তু বারবার বলে দেব, থিমেটিক কোশ্চেন পড়ার সময় বলে দেব যে আমরা থিমেটিক কোশ্চেন যে প্রথমে যে আনসার করি সাধারণত, সেটা অবশ্যই 45-50 মিনিটের মধ্যে শেষ করব, কোনো মতেই নট মোর দেন 50 মিনিটস। যদি বলো যে 51 মিনিট, তাতেও আমি রাজি না। আমি চাই যে 50 মিনিটেই শেষ করতে হবে, কারণ এর চেয়ে বেশি সময় দিলে আমরা যে পার্ট বি আছে, সেই পার্ট বিতে ট্রান্সলেশন, রিট্রান্সলেশন এবং যে এসে, এতে এটা আমাদের নষ্ট হবে, এটাতে আমরা ভালো করব না। তাহলে এস এর জন্য আমরা কি করব? এস এর জন্য আমার ফিক্সড 60 মিনিটস থাকবে। তোমরা কিন্তু এই শীটটা আমি আজকেই ক্লাসে দিয়ে দেবো, এই ক্লাস শেষে আমি এটা দিয়ে দেবো। দিয়ে দিলে তোমরা অবশ্যই এটা লিখে ফেলবে। কয়েকজন বলো লিখবা কিনা, ইয়েস অর নো বলো। টোটাল ক্লাস লেকচার। যেহেতু আমি এখন বোর্ড ব্যবহার করতে পারছি না, ফলে আমি শীট ব্যবহার করব। শীট দিয়ে তোমাদের আলাদা আলাদা আমি নোট মানে এক্সাম্পল প্র্যাকটিস করাবো। ইনশাল্লাহ ভালো হবে, খারাপ হবে না, যেহেতু আমার এই মুহূর্তে নেই। তোমরা অবশ্যই এই নোট যেটা আমি দেবো, আমি পার্ট 1 মানে লেকচার 1 লেকচার 2 করে নোটগুলা দেবো, একদম অবিকল লিখে ফেলো। এটা যদিও আমার আগের ব্যাচের লেকচার, মানে লেকচার চেঞ্জ করতে হয় না, শুধু উদাহরণ চেঞ্জ করলে হয়, কারণ নিয়ম যেটা পড়াই দেবো এটা সবসময়ের জন্য কাজে লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো কি বললাম? তো প্রথমে হলো, তো থিমেটিক কোশ্চেনের জন্য আমরা 50 মিনিটের মধ্যে শেষ করব। গ্রামারটা আমরা 30 মার্কস 30 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। 30 মিনিটের উপরে 1 মিনিটও বার করবো না। লেটার টু এডিটর 20 মিনিটস এবং সামারি 20 মিনিটস। এই টোটাল 2 ঘন্টা, অর্থাৎ 12টা বাজার আগেই আমার পার্ট এর লেখা অবশ্যই শেষ হবে। আর পার্ট বি এর জন্য আমি অবশ্যই 2 ঘন্টা সময় বরাদ্দ রাখবো। ট্রান্সলেশন রিট্রান্সলেশন জন্য ভালোভাবে লিখতে পারি, একদম নির্ভুল ভাবে, সহি শুদ্ধভাবে যেন আমি সুন্দরভাবে লিখতে পারি, সেজন্য আমরা 1 আওয়ার 55 মিনিটস, 1 ঘন্টা বা 55 মিনিট সময় রাখবো। কিন্তু রচনার জন্য আমি কোনো মতেই 60 মিনিটসের কমাবো না।
মনে রাখবো, তুমি যদি পরীক্ষা দিয়ে এসে জিজ্ঞাসা করো যে স্যার আমি তো পরীক্ষা দিয়ে আসছি, আমি বলবো যে রচনা কয় মিনিট লিখছো। যদি বলো যে রচনা লিখছি আধা ঘন্টা, থিমেটিক কোশ্চেন লিখছি 1.5 ঘন্টা, আমি বললাম যে তোমার এই পরীক্ষা হয় নাই, এটা বাদ, এই পরীক্ষা দিয়ে হবে না। মনে রাখবা, টাইম ইজ মানি, টাইম ইজ অ্যাসেট। তুমি এই টাইমের সাথে, আমি যে টাইম সময় বন্টনটা দিয়েছি, এই যে কোনটা কত মিনিট, এই থিমেটিক কোশ্চেন এত মিনিট, 45 মিনিট 50 মিনিট, গ্রামার 25 থেকে 30 মিনিট, লেটার টু এডিটর 20 মিনিট, সামারি 20 মিনিটস, তারপরে হলো কি ট্রান্সলেশন রিট্রান্সলেশন 30 মিনিটস, রিট্রান্সলেশন 25 মিনিটস, ট্রান্সলেশন 30 মিনিটস, আর এসে 60 মিনিটস। এটা তোমার জন্য বাইবেল, এটা তোমার জন্য এই মেরা বচন ইয়ে শাসর, এই যে বাহুবলীর একটা কথা, যে আমার এই কথা তোমার জন্য শাস্ত্র তুল্য। তুমি এই এই টাইমের বাইরে 1-2 মিনিট এদিক এদিক ওদিক হতে পারে, কিন্তু কোনো মতেই তুমি এই টাইমের বাইরে নড়বে না। আচ্ছা, তারপরে ওকে, আচ্ছা তাহলে 2 এবং 2 আমরা যখন পুরা ক্লাস শেষে, মনে রাখবা তুমি নিয়ত করে ফেলো যে আমি 5 মিনিট আগে লেখাটা শেষ করব। আমি অবশ্যই মেডিটেশন করো, আমি ইংলিশ পরীক্ষা অবশ্যই 5 মিনিট আগে শেষ করব, এবং 5 মিনিট আগে শেষ করার পূর্বে 5 মিনিট আগে আমি 5 মিনিট শেষ করে আমি পুরো খাতাটা রিভাইজ করব। এখানে অনেক স্লিপ অফ পেন থাকে, আমি আনকনসিয়াসলি অনেক ভুল কথা বলি, ভুল লিখি। এই যে আমি কথা বলতে গেলেও দেখবা উল্টাপাল্টা 2-1টা কথা বলে ফেলছি, আমরা এটা মানবীয় ত্রুটি। আর নাস ও নিসিয়ান, মানুষের কাজ হলো ভুলে যাওয়া, ভুল করা। যেহেতু আমি লিখতে গেলে আবোল তাবোল হাবিজাবি কিছু লিখে ফেলতে পারি, কিছু একেবারে সিলি মিস্টেক থাকতে পারে। আমি সাবজেক্ট থার্ড পার্সনে পরে ভার্বের সাথে আসবে ইয়েস দেই নাই, এটা যেন স্যার না দেখেন, এই জন্য এটা অবশ্যই আমি কারেকশন করে দিতে চাই। আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4 সবগুলা ঠিকভাবে লিখেছি কিনা। তাহলে তোমরা আমার সাথে কথা দিছো, কথা দিলা যে তোমরা সবার এই কথাগুলা মাথায় রাখবাই। 1 নম্বর, আমার এই টাইম ম্যানেজমেন্ট আমি ফলো করব। বলো ইনশাল্লাহ, বলো। যে টাইম ম্যানেজমেন্ট বলছি, তোমার কিছু করা লাগবে না, তোমার কোনো টাইম ম্যানেজমেন্ট নাই, টাইম ম্যানেজমেন্ট আমার, আমি যেটা দিচ্ছি এটা ফলো করবো ইনশাল্লাহ, বলো। যখন মডেল টেস্ট দিবা, যা দিবা সব এই টাইম ম্যানেজমেন্ট। আমি রচনা 4 ঘন্টা পরীক্ষা দিলে রচনা 1 ঘন্টা লিখবো, 1 ঘন্টা লাগবো। আর তা ট্রান্সলেশন বলে যে আমি তো ট্রান্সলেশন আধা ঘন্টায় করতে পারি নাই, বাদ না করতে, না জোরটুক করতে পারছো, জোরটুকি বলবো যে থিমেটিক কোশ্চেন তো আমি আমার 1.5 ঘন্টা লাগে না, 1 ঘন্টায় তুমি জোরটুক লিখতে পারো, এতটুকু না, 1 ঘন্টার বাইরে যাওয়া যাবে না। এটাই হলো ফাইনাল কথা। হ্যাঁ, টাইম যাই বলে দিলাম তাই হবে। আর সেকেন্ড হলো পরীক্ষা, তুমি বলো, কথা দাও আমার সাথে যে পরীক্ষাটা অবশ্যই 5 মিনিট আগে শেষ করবো, করে এরপর রিভিউ করবা। হ্যাঁ ইনশাল্লাহ, শুধু এটা না, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও। তারপরে এবার আসো, ওকে, তারপরে হয়ে গেল, এই হলো আমার টোটাল 4 ঘন্টার পরীক্ষা। মনে রাখবা, একটু বলে রাখি, আমি সারা জীবন দেখছি ইংলিশ পরীক্ষা দেওয়ার পরে, তুমি জানো ইংলিশ পরীক্ষা দেওয়ার পরে কি হয় জানো? ইংলিশ পরীক্ষা দিয়া আমরা সিদ্ধান্ত নেই যে এই বছর পরীক্ষা দেবো কি দেবো না। ইংলিশ পরীক্ষাটা যদি ভালো হয়, তোমার মনের ভিতরে এমন একটা স্টেমিনা তৈরি হবে, জাল্লা আমার এই বছর আর ক্যাডার মিস করা যাবে না, আমার এই মিস করাই না। এটা যদি ভালো হয়, হ্যাঁ, মনে রাখবা যে সব পরীক্ষা ভালো হবে। এটা হলো এ গুড বিগিনিং ইজ হাফ ডান। তুমি যদি মনে হয় যে ইংলিশটা ভালো হয়ে গেছে রে, তাহলে ইনশাল্লাহ দেখবা যে সবগুলোতে তুমি চাঙ্গা। আর ইংলিশের ধাক্কা মানে খাইছো ধাক্কা, বাকি সবগুলাতে মুনাজাত দিবা, আল্লাহ আমার এই বছর রিটেনটা পাস করাই দেন, একটা ভাইবা দিই, পরের বছর ভালো করে দেবো। ইজ্জতের বিষয়, রিটেন ফেল করলে মান ইজ্জত থাকবে না। এইভাবে আল্লাহ কাছে দোয়া করবা, দোয়া চেঞ্জ হবে। ইংলিশ পরীক্ষার পরে দোয়া তোমার চেঞ্জ হবে। ইংলিশ পরীক্ষাটা ভালো হইলে, প্রথম পরীক্ষা ভালো হয়ে গেছে, মনে হইতেছে যে 130-140 পেয়ে যাবো, খুব ভালো হয়েছে, দেখবো যে ক্যাডার ভাব মনের মধ্যে চলে আসছে। কারণ একটা মাত্র পরীক্ষা যেখানে কেউ 70-80 পায়, আবার কেউ 140-130 পায়। তো এই জন্য ইংলিশ প্রথমটা ভালো হইলে ওইটার ফোর্সে তুমি প্রত্যেকটা পরীক্ষা তোমার ভালো দেওয়ার ইচ্ছা থাকবে, এবং ফোর্সলি তুমি ভালো দিতে পারবা। আর প্রথমটা খারাপ হলে পাস করার টেন্ডেন্সি থাকবে, যে আল্লাহ আমার এবার পাস করাই দেন, ইজ্জত বাঁচান। ওকে, তো গেল এটা। হ্যাঁ, তারপরে তোমার এই হলো আমার রুট ম্যাপের কথা বললাম। আচ্ছা আচ্ছা, এবার হলো আমার এই রুট ম্যাপের মধ্যে দেখো, এখানে লিখে দিচ্ছি যে আমি টাইম ম্যানেজমেন্টের মধ্যে প্রথম 5 মিনিট রেখেছি ফর ইউর মেডিটেশন। তুমি চিন্তা করবা। হ্যাঁ, মেডিটেশনটা কি? মনে রাখবো যে
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই যে আমি প্রথমে 5 মিনিট আমার মাইন্ড ম্যাপিং আছে, এটা একটু ভালো করে শুনো, যদিও আগে বলা ছিল, তারপরে আমি তোমাদের উদ্দেশ্যে বলি। এটা হলো প্রথম, আমার এই জন্য আমি শিরোনামটাই দিয়েছি, দেখো শিরোনামটা নিচে আসতে, আমার শিরোনামে হলো এটা, ইংরেজি প্রশ্ন হাতে পাওয়ার পর প্রথম 5 মিনিটে আমার যা করণীয়। ইংরেজি প্রশ্নটা হাতে পাওয়ার পর প্রথম 5 মিনিটে আমি কি করব। ওকে, তো ধরো এই প্রশ্ন হাতে পেয়ে গেলাম, এটা আমার ইংলিশ প্রশ্ন। প্রশ্ন হাতে পাওয়ার পরে আমরা সোজা চলে যাব লেটার টু এডিটর। কোশ্চেন নম্বর সাধারণত 7, লেটার টু এডিটরে গেলাম। যাওয়ার পরে এখন কি করলাম, আমি তোমার কাইটা বলি, তুমি আমার দেখো, ইংলিশ প্রশ্নটা হাতে পেলাম। পাওয়ার পর আমি কি করলাম, কোশ্চেন প্যাসেজও পড়ার পুরো না, চলে যাও কোশ্চেন নম্বর 7, সেখানে আছে লেটার টু এডিটর। তাৎক্ষণিক তুমি বুঝতে পারবা যে কোন বিষয় নিয়ে আসছে। যদিও গত বছর আমরা প্যাসেজের প্রথম লাইন দেখলে বুঝতে পারছি যে ডিজিটাল ডিটক্স নিয়ে আসছে, কোভিড চাইল্ড লেবার নিয়ে আসলে তাৎক্ষণিকভাবে বোঝা যায়, কিন্তু 35, 36, 37, 38 বা এরকম বিসিএস গুলাতে এমন টপিক আসছে, রেশনাল থিঙ্কিং, টলারেন্স, এই সমস্ত বিষয়গুলা নিয়ে আসছে, যেটা এমন অ্যাবস্ট্রাক্ট টপিক, আবার বললাম অ্যাবস্ট্রাক্ট টপিক, যেটা দিয়ে তুমি প্যাসেজ পড়লেই এটা কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এটা আমরা বুঝি না। আবার মনে রাখবে, একটা হলো একদম ডিরেক্ট টপিক, ওই সরাসরি হেডওয়ার্ড দিয়ে আলোচনা শুরু হয়েছে, ডিজিটাল বাংলাদেশ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, ব্লু ইকোনমি নিয়ে পেজটা চলে এসেছে, তুমি বুঝতে পেরেছো, নো প্রবলেম। কিন্তু কতগুলো আছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যে এটা তুমি প্যাসেজের 4-5 লাইন পড়লে তুমি বুঝবে না যে আসলে প্যাসেজটা কি নিয়ে। বরং আমরা যদি চলে যাই লেটার টু এডিটরে কি নিয়ে লিখতে বলা হয়েছে, তাহলে আমরা বুঝবো যে কি বুঝবো বলো, যে প্যাসেজটা কি নিয়ে আসছে। তো 1 নম্বর কাজ হলো কোশ্চেন নম্বর 7-এ যাবো, যাওয়ার পরে দেখবো যে আরে এবার তো আসছে স্মার্ট বাংলাদেশ, এবার তো আসছে কমিউনাল হারমোনি, এটা নিয়ে আসছে, বুঝছো বিষয়টা। তো এই কোশ্চেন নম্বর 7-এ গেলাম, ওকে আলহামদুলিল্লাহ, তাৎক্ষণিকভাবে তোমার মাথায় চলে আসবে প্যাসেজ আমার নিয়ন্ত্রণে আসছে। প্যাসেজ নিয়ন্ত্রণে থাকুক আর না থাকুক, ইনশাল্লাহ আমি ভালো করব। তোমার ব্রেইন স্টর্মিং শুরু হয়ে গেলো এখান থেকে, যে এই বিষয় নিয়ে আমি ভাইবা সুন্দর করে লিখবো, প্রত্যেকটা থিমেটিক কোশ্চেন ফাটাই ফেলবো লেখা, কমন পড়ুক আর না পড়ুক, কমন পড়লে পারলে ভালো লিখবো, না পারলে আরো ভালো লিখবো ইনশাল্লাহ। এইভাবে মানসিকভাবে চাঙ্গা করে ফেলবা। তারপরে চলে যাবো আমরা এই কি ইয়াতে, ওই যে ট্রান্সলেশন রিট্রান্সলেশনে, এই আমরা এখনই আমি শুরু করব। ট্রান্সলেশন রিট্রান্সলেশনের প্যাসেজ গুলা পড়বা, লাইন বাই লাইন পড়বা, কোন শব্দটা জানো না আন্ডারলাইন করে রাখো। আবার বললাম, কোন শব্দটা জানো না, এই শব্দটা ইংরেজি জানি না আমি, দেখবে যে তাৎক্ষণিকভাবে আসবে না, কিন্তু মনে রাখবা আল্লাহর মানুষের আমাদের কিন্তু কনসিয়াস ইজ দ্য ওরাকল অফ গড। আমার কাছে তোমার কাছে কিন্তু স্রষ্টার একটা ইশারা আছে। তোমার যদি নিয়ত সহি থাকে, আল্লাহ যদি আমার উপর রহম করেন, দেখবো যে আল্লাহ আমাকে এই শব্দটা মনে করাই দেবেন, এই শব্দটা আমার উপর অনুরণন তৈরি হবে, কাছাকাছি শব্দটা চাই আমি পারবো। তো আমি গত ক্লাসে বলেছি, এই সামনের ট্রান্সলেশনের ক্লাসগুলোতে বলবো, যেই শব্দগুলো আমি পারি না একটু আন্ডারলাইন করে রাখো, যে একদমই পারছো না কিন্তু খুবই প্রয়োজন লাগবেই, এই শব্দগুলোকে তুমি মার করে রাখবে। মার করে কি করবে, মনে মনে চিন্তা করবে যে আল্লাহ আমি এটা তো পারি না, এটা আমি পারতে হবে। যে কোনো প্রক্রিয়ায় তুমি এই শব্দটা আবিষ্কার করবা, যে এটার ইংরেজি কি আমি জানি না, কিন্তু আমার জানতে হবে। তাহলে অজানা শব্দগুলোর ইংরেজি আমি মার্ক করে নিলাম, থার্ড। তৃতীয়ত হলো, অবশ্যই প্রশ্ন পাওয়ার প্রথম 5 মিনিটের মধ্যেই তুমি ডিটারমাইন করবে হুইচ এসে ইউ উইল রাইট, তুমি কোন রচনাটা লিখবে সেটা তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলবা প্রথম 5 মিনিটে। আবার বলো, রচনা লেখার সিদ্ধান্ত কি আমি চতুর্থ ঘন্টায়, তৃতীয় ঘন্টায়, দ্বিতীয় ঘন্টায় নেব, নাকি প্রথম 5 মিনিটে? বলো, একজন বলো কখন? প্রথম 5 মিনিটে। প্রশ্ন পাওয়ার সাথে সাথে 3টা রচনার মধ্যে কোনটা আমি ভালো লিখতে পারবো সেটা। আচ্ছা, রচনা সিলেক্ট করলাম, সিলেক্ট করলেই হবে না। আবার বললাম, সিলেক্ট করে চলে গেলেই হবে না। সিলেক্ট করার পরে আসছে বঙ্গবন্ধু ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ, আসছে ব্লু ইকোনমি, আসছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে আমি পয়েন্ট আউট করা শুরু করব, হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ইন্ট্রোডাকশন, আমি একটা ইন্ট্রোডাকশন লিখবো। আমি ইন্ট্রোডাকশনের মধ্যে কোফি আনানের কথা দেবো, অ্যান্টোনিও গুতেরেসের কোটেশন দেবো, হঠাৎ করে মনে পড়ে গেছে, আমি বঙ্গবন্ধুর কোটেশন দেবো। এরপরে হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট,
এরপরে এলিমেন্টস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এইভাবে করে আমি ড্রব্যাকস বিহাইন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইনিশিয়েটিভস টেকেন বাই আওয়ার গভর্নমেন্ট, এই তাৎক্ষণিকভাবে 3-4-5টা পয়েন্ট তোমার মনে পড়বে। যেহেতু আমরা চতুর্থ ঘন্টায় রচনাটা লিখবো, চতুর্থ ঘন্টায় রচনাটা লেখার কারণে আমরা কি করব, চতুর্থ ঘন্টার মধ্যে এই যে 3 ঘন্টা আমি ভাবার সময় পাচ্ছি, মনে রাখবা 3 ঘন্টার ভাবনায় অন্তত পক্ষে 10 থেকে 15টা পয়েন্ট তোমার মাথায় আসবেই, তোমার মাথায় আসবেই। আবার বললাম, এই পয়েন্টগুলো যদি তুমি কোনো একটা রাফ পেজে শেষ পৃষ্ঠায় হোক বা যে কোনো একটা অংশ যেখানে পরে তুমি কেটে দেবে, এখানে একটু রাফ করে রাখবে যে আমি এই পয়েন্টগুলাকে অ্যানালাইসিস করব। মনে রাখবা, এটা কিন্তু ইট ইজ লাইক অ্যান এক্সটেম্পোর স্পিচ। আমি বলেছি এটা উপস্থিত বক্তৃতার মতো। তোমার যদি আমি বলি যে তুমি শোনো, তোমার যদি বলি আমি এই তুমি এখন নিয়া ওই রুসাভারে ওই দিন দিছে একটা বক্তৃতা দিছে রেসপেক্টিং প্যারেন্টস, তুমি বাবা মায়ের প্রতি দায়িত্বশীলতা নিয়ে কর্তব্য নিয়ে কথা বলো। তুমি দাঁড়াইয়া ইনস্ট্যান্টলি বলতে পারলে হয়তো 2-4-5 লাইন বলতে পারবে। কিন্তু আমি যদি বলি যে শোনো 1 ঘন্টা পরে তোমার আমি রেসপেক্টিং প্যারেন্টস বলতে দেবো, তাহলে কিন্তু তুমি আরো ভালো বলতে পারবে। তো অতএব যেই রচনাটা আমি লিখবো, কমন হোক আর আনকমন হোক, ইউ শুড স্টার্ট পয়েন্টিং আউট। তুমি এই পয়েন্ট আলোচনা করবা, এই পয়েন্ট গুলা বের করবা যে আমি এই পয়েন্ট গুলা বের করবো। মনে রাখবা, যদি তোমার কাছে পয়েন্ট থাকে, আমরা যে তোমাকে ট্রান্সলেশন বা ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করার চেষ্টা করব, এই তুমি ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ হলে এই তোমার রচনা লিখতে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তুমি মানসিকভাবে ধরে নাও, তুমি রচনা যেটা পড়বা কোনো মতে কমন পড়বে না। রচনা কমন পড়ুক আর না পড়ুক, আল্লাহর রহমতে আমি লিখবো ইনশাআল্লাহ, আমার হাত থামবে না। সেজন্য কি দরকার? আইডিয়া ডেভেলপমেন্টের জন্য আই নিড ক্লুজ, আই নিড পয়েন্টস। এই পয়েন্ট গুলো তুমি মনে করে রাখবা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো কিনা এই পর্যন্ত? ইয়েস অর নো বলো। অনেক দ্রুত কথা বলছি কারণ এগুলো আমি রিপিটেড কথা বলছি, নাইলে রেকর্ডিং আরেকবার শুনবা। এই আজকের রেকর্ডিংটা একাধিকবার শুনবা। আমি বলবো যে রেকর্ডিংটা অবশ্যই ডিলিট না করার জন্য। ডান? হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, তাহলে আমি বললাম যে জাস্ট ইমাজিন এখন 10টা বাজে, সকাল 10টা। কন্টেম্পলেট করো, মেডিটেশন করো। আমি বিসিএস রিটেন পরীক্ষাতে তোমরা কোনো মতে কোচিং এ অফলাইনে ভর্তি হও না হও, কোথায় কি হও আমি জানি না, কিন্তু অবশ্যই মডেল টেস্টে ভর্তি বা মডেল টেস্ট দিবা, পারলেও দিবা না পারলেও দিবা। অবশ্যই কোচিং গুলাতে পরীক্ষা দিবা। পরীক্ষার জন্য কোচিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আবার বললাম 3 কথা, আঙ্গুল তুলে রাখো। প্রশ্ন হাতে পাওয়ার পর 3টা কাজ, প্রশ্ন হাতে পাওয়ার পর 3টা কাজ। কোশ্চেন নম্বর 7 দেখলে আমি প্যাসেজটা কি আসছে আমি সেটা দিয়ে দেবো। আচ্ছা, করবে না যাও, আমি রিকোয়েস্ট করে রাখবো, টেনশন নিও না, থাকলে কি হয়েছে। কিন্তু তবে তোমাদের কাছে একটা কথা রিকোয়েস্ট করে রাখি, তোমাদের যদি কেউ অর্থনৈতিকভাবে সমস্যা থাকো, মানে এটা সলভেবল, কিন্তু মনে রাখবা কোনো মতেই মানে নৈতিকতা বিসর্জন দেওয়া যাবে না। এই রেকর্ডিং গুলো অনেকে তোমরা আবার এই যে অনেকের কাছে বিক্রি টিক্রি করছো, এরকম ধরনের লিঙ্ক আমি কিন্তু অনেকগুলা দেখছি। করো না, এত ছোট হলে হয় নাকি? আমি তো বলছি আর একটু বড় হবো না আমরা? কারোর সাথে শেয়ার করো না। তোমার কাছে তুমি অদিতির যেই যা পাচ্ছ এটা তোমার কাছেই আছে, তুমি শেয়ার করলে অনুমতি নিয়ে শেয়ার করো। শেয়ার করতে সমস্যা নেই, তবে নাজমুল ভাই, আমি বা যে কোনো কারোর কাছ থেকে একটু অনুমতি নিয়ে নিও, স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে নিও, তাহলে আর তুমি মানে ইনসাফটা থেকে গেল আর কি। হ্যাঁ, তো আচ্ছা, তারপরে হলো কি, ওকে ডান। কি বললাম? 3টে কথা। 1 নম্বর হলো কোশ্চেন নম্বর 7 দেখবো, তাহলে আমি প্যাসেজটা কি আসছে তাতে আমার ব্রেইন স্টর্মিং তৈরি হবে। সেকেন্ড, ট্রান্সলেশন রিট্রান্সলেশনের যেই শব্দগুলো আমি পারি না আন্ডারলাইন করে আমার মাথা কাটাবো। 3 নম্বরে রচনা যেটা আসবে সেটা নিয়ে আমি রচনা পেয়েই আমি পয়েন্ট আউট করা শুরু করব। আবার বলো, রচনা পাইয়েই কি করব? পয়েন্ট আউট করা শুরু করব যে আমি কোন কোন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। ডান। লাস্ট কথা কি, এরপর আমরা থিমেটিক কোশ্চেন থেকে ধারাবাহিকভাবে উত্তর করা শুরু করব। ওকে, এবার চলো আমি তোমাদেরকে একটা আইডিয়া দেখাই আমি কোন কোন কিভাবে পড়াবো। একটু আমি কোনটার পরে কোনটা আসবে একটু বলে রাখি, তোমার একটা সাজেশন মানে বলবা যে লেকচার প্ল্যানটা কি। আমি প্রথমে ট্রান্সলেশন পড়াবো, শুনো প্ল্যানটা বলে রাখি। আমিও পড়াবো, স্যারও সময় পেলে পড়াবেন।
ট্রান্সলেশন মানে ফ্রি হ্যান্ড রাইটিং থ্রু ট্রান্সলেশন, ট্রান্সলেশনের মাধ্যমে ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ডেভেলপ করার চেষ্টা করব। সেকেন্ড, তারপর রিট্রান্সলেশন, ইংলিশ থেকে বাংলায় অনুবাদের প্র্যাকটিস গুলো আমরা সবল করব। ওকে, তারপরে সামারির কয়েকটা প্র্যাকটিস দেখাবো, সামারির প্র্যাকটিস, ঠিক আছে? সামারিটা কিভাবে আমার সাথে হাতে কলমে প্র্যাকটিস করবা। তারপরে এই সামারিতে একটা কাজ করব, এটার নাম আমি বলবো সামারি প্লাস রিট্রান্সলেশন। মানে এরপরে একটা কাজ করবো রিট্রান্সলেশন সামারি, রিট্রান্সলেশন যেটা করবা সেটারই সামারি করবা। এটার বেশ কিছু ক্লাস নেব আমি। ওকে, তারপরে এরপরে থিমেটিক কোশ্চেনের ক্লাস নেব, থিমেটিক কোশ্চেন। এরপরে একটা প্যাসেজ দেবো, এটাতে রিট্রান্সলেশন করবা, থিমেটিক কোশ্চেন করবা, সামারি করবা। একই প্রশ্নে একই প্যাসেজে থিমেটিক কোশ্চেন, সামারি, রিট্রান্সলেশন, এমন কিছু কাজ করাবো। হ্যাঁ, এক শীটেই একাধিক কাজ করাবো। ওকে, তারপরে তারপরে তোমার ওই যে গ্রামাটিকের বিষয়গুলো আলোচনা করব। তারপরে তোমার কি করব, ওই এসে রচনার জন্য আলাদা ক্লাস থাকবে, লেটার টু এডিটরের জন্য আলাদা ক্লাস থাকবে। ওকে, ডান। এবার আসো এই আমি এতক্ষণ ধরে যা বলছি তার সব লেখা আছে। এই যে প্রশ্ন হাতে পাওয়ার পরে প্রথম যা আমার করণীয় এটা তা লেখা আছে, তোমরা অবশ্যই সুন্দর করে নোটটা তৈরি করে ফেলবা। হ্যাঁ, এই যে আমি যেই যদি গ্রাজুয়েশন টু মিডল ইনকাম কান্ট্রি লিখলাম, তাৎক্ষণিকভাবে আমার বেশ কিছু পয়েন্ট মনে চলে আসবে, 15-20টা পয়েন্ট আমার মনে পড়বে ইনশাল্লাহ। হ্যাঁ, সব লেখা আছে। তো আমার প্রথম ক্লাস, আমাদের মূল কাজ হলো আমরা এখন কি করব, ফ্রি হ্যান্ড রাইটিং শিরোনাম লিখবো যে ফ্রি হ্যান্ড রাইটিং থ্রু ট্রান্সলেশন, অনুবাদ প্রক্রিয়ার মাধ্যমে আমরা করব, কি করব বলো, অনুবাদের মাধ্যমে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করব। এই হলো আমার প্রথম কাজ। ওকে, তো চলো একটু আগে আমি বলি অনুবাদ করতে গেলে কি করণীয়। মনে রাখবে এই প্রথম যে এটা কথা বলছি, এগুলো শুধু কথা না, এগুলো বুদ্ধি, এগুলো কৌশল। আর এই নোট 1 এর শিরোনামে আমি দিয়েছি, আমি টোটাল তোমাদেরকে এখানে 10টা নোট অ্যানালাইসিস করব। 10টা নোট আমি প্রতি বছরই পড়াই। নোট ওইগুলো মানে A+B² সূত্রটা হইলেই চলে, এটা দিয়ে আমি হাজার হাজার ম্যাথ সলভ করতে পারবো, তাই না? আমার সূত্রটা জানা দরকার, যেমন কথাগুলা প্রক্রিয়াটা জানলেই চলবে। আর আমি প্র্যাকটিস করাবো প্রথম আলো থেকে বেশি, প্রথম আলো বা রচনাগুলা থেকে। ওকে, আমি যে প্র্যাকটিস শিট গুলা দেবো এগুলো তোমরা অবশ্যই সলভ করবে এবং আমার সাথে কোনো সমস্যা হইলে আমার সাথে অ্যাডজাস্ট করবা। ওকে, তো আমি বললাম যে অনুবাদ করার ক্ষেত্রে কি করণীয়। অনুবাদ, আচ্ছা দেখো, আমি একটা কথা বলছি, দেখো, আবেগ নিয়ন্ত্রণ এবং বুদ্ধির প্রয়োগ। দিস ইজ মাই পয়েন্ট। আবেগ নিয়ন্ত্রণ এবং বুদ্ধির প্রয়োগ বুঝছো কিনা বলো? আবেগ নিয়ন্ত্রণ এবং বুদ্ধির প্রয়োগ অর্থাৎ রচনা মানে ধরো অনুবাদের ক্ষেত্রে কি করবা জানো, যে অনুবাদ কি করি আমরা, যে উই আর মোটিভেটেড by the structure that is given in the passages. প্যাসেজে যেইভাবে দেয়া আছে সেইভাবেই আমরা অনেক সময় চিন্তা করি। কথা বুঝছো? আবার বললাম আমি টোটাল নিয়ম পড়াবো 10টা, এর মধ্যে 3টা নিয়ম গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস যে 60, 70, 80% সেন্টেন্স এই 3টা নিয়ম বা 4টা নিয়মকে কেন্দ্র করেই সেন্টার্ড হবে। এই 3-4টা নিয়ম মাথায় রাখলেই চলবে আমার বিশ্বাস, ইনশাল্লাহ। ওকে, তো আমি বললাম যে প্রথমে আবেগ নিয়ন্ত্রণ এবং বুদ্ধির প্রয়োগ বিষয়টা কি একটু বলি। অনুবাদের অংশটুকু প্রশ্ন পাওয়ার সাথে সাথে একবার পড়ে ফেলবো, তা তো আমি আগেই বলছি একটু আগে। তোমার ওই প্রশ্নটা যখন আমরা পাবো তখন তো আমরা অনুবাদ একবার পড়েই ফেলবো, এটা তোমাদেরকে বলা আগে বলে রাখছি আমি। আচ্ছা, একটি প্যাসেজে সাধারণত সকল বাক্যই কঠিন থাকে না, 2-1টি বাক্য হয়তো কঠিন থাকে। আমার কথা শোনো, ওই 2012 সালের একটা প্যাসেজ আমি সলভ করাবো। ওই প্যাসেজের মধ্যে আছে যেমন ধরো, এটা এই জাস্ট ক্লাস শেষেই তোমরা সলভ করতে পারবা।
সুন্দরবন সংলগ্ন জেলাগুলোর জলজ ঝোপঝাড় বহুল বিল ঝিল হাওর বহুল সুন্দরবন সুন্দরবন সংলগ্ন জেলাগুলোর ওই যে বাগেরহাট সদর উপজেলার তারপরে আদঘাস বন নলখাগড়া হুগলা কেনি হুগলা আজীবন সহ অন্যান্য এরকম একটা হাবিজাবি বাক্য আছে, দেখো এটা আমরা ক্লাস শেষে করাবো। পুরো প্যাসেজের মধ্যে এই দুইটা বাক্যই কঠিন। আবার বললাম, তুমি 38তম বিসিএস এর প্রশ্নটা দেখো, মোটামুটি পুরো প্যাসেজটাই সহজ, প্রথম বাক্য আর মাঝখানের বাক্য একটা খুব কঠিন। একটা প্যাসেজে সব বাক্য কঠিন থাকে না, দুই একটা বাক্য কঠিন থাকে। আমরা ওই দুই একটা বাক্য দ্বারা বেশি প্রভাবিত হই। তুমি মাথায় রেখো, এই দুই একটা বাক্যকে আমি একটু আলাদা প্রয়োজনে রাফ করব, আর একটা একটু নরিশ করব, আর বাকিগুলো আমার দ্বারা নিয়ন্ত্রণে। 1 নম্বর পয়েন্ট বলো, একটা প্যাসেজ যত যাই হোক পুরো প্যাসেজের সব বাক্য কঠিন না, দুই একটা বাক্য কঠিন। থিঙ্ক ইজিলি। আচ্ছা, তারপরে অবশ্যই সকল বাক্য কঠিন না, অবশ্যই এমন কোন প্যাসেজ দেখাইতে পারবো না যে এখানে সব বাক্যই কঠিন, দুই একটা বাক্য বেশ ঝামেলাপূর্ণ থাকবে। ওকে, আচ্ছা, এখন কঠিন কাঠামোর বাক্যগুলোকে অনুবাদ করার পূর্বে নিজস্ব কাঠামো প্রয়োগ করব। আবার এই কথা শুনুন, দিস ইজ মাই পয়েন্ট। এটা অর্থাৎ, কথা শোনো, বাক্যটা যেভাবে দেয়া আছে প্যাসেজে ঠিক সেইভাবে সেই স্ট্রাকচার অবিকল অনুসরণ করে অনুবাদ করতে আমরা বাধ্য নই। এটা লিখে দিছি। অর্থাৎ প্যাসেজে একটি বাক্য যে স্ট্রাকচারে প্রদত্ত হয়েছে অবিকল সেই কাঠামো অনুসরণ করে অনুবাদ করা বাধ্যতামূলক না। এই কথাটা যত বলবো অনুবাদ তত কঠিন হবে। ধরো আমার সামনে এনে কথা বলতেছি, একটা প্যাসেজের একটা বাক্য তুমি খুব কঠিন পাচ্ছ, একটু পরে দেখবো উদাহরণগুলো দেখলে বুঝবা। কঠিন বাক্যটাকে ওই তুমি প্যাসেজ যেভাবে দেয়া আছে এইভাবে অনুবাদ করতে গেলে হয়তো এটা কঠিন হবে, কিন্তু আমরা যদি আমার নিজের মতো করে অনুবাদটা তৈরি করি, নিজের মতো করে বাক্যটাকে একাধিক বাক্যে সাজিয়ে ফেলি, এটাকে যদি আমরা বাক্যটা যদি সিম্পল থাকে এটাকে যদি আমরা কমপ্লেক্স কম্পাউন্ডে নিয়ে ফেলি, কমপ্লেক্স কম্পাউন্ডে থাকলে সিম্পলে নিয়ে ফেলি, তাহলে অনুবাদটা অবশ্যই কঠিন হবে। প্রথমে হলো, যদি বাক্যের কাঠামোটা আমার নিয়ন্ত্রণে না থাকে, আই উইল চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ দ্যাট সেন্টেন্স। এটা অবশ্যই লিগ্যাল, এটা কোনো, এবং আমি এই কথাটা কি বলছি দেখো, যে ওকে, অর্থাৎ প্যাসেজে একটি বাক্য যে স্ট্রাকচারে, হ্যাঁ দেখো, প্যাসেজ যে স্ট্রাকচার দেওয়া আছে সেটা তো অনুবাদ করার মানে অবিকল রাখার দরকার নাই। অতএব আমরা কি করতে পারবো, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে, আর একটা বিশাল আকৃতির বাক্যকে একাধিক স্বতন্ত্র বাক্যে রূপান্তর করে অনুবাদ করতে পারবো। একটু পরে হাতে নাতে আমি দেখাবো যে প্রথম আলোটা সলভ করলে আমাদের হবে বা ইয়াটা সলভ করলে হবে। এই কথাটা ভোলা যাবে না, মনে রাখবো, কখনো কখনো স্ট্রাকচার পরিবর্তন করে লিখলে অনুবাদ শুধু সহজই না, সুন্দরও হয়। আমরা সামনের দিকে দেখবো যে স্ট্রাকচার পরিবর্তন করে যদি আমরা লিখি, অনুবাদটা যে সহজ হয়েছে এমনটা না, বরং স্ট্রাকচার পরিবর্তন করে লেখার কারণে আর অনুবাদটা সুন্দর হয়েছে। ওকে, আর এবার আসো, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের অনুবাদ করার পূর্বে কনজাংশনটিকে গোল দাগ দিয়ে মার্ক করে ফেললে আলাদা বাক্য পেতে সুবিধা হবে। অর্থাৎ যেমন ধরো আমরা একটু সামনেই পাবো বিসিএস পরীক্ষার, যে বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। এই যে কিন্তুতে আমরা যদি গোল দাগ দিই, কিন্তুতে যদি কনজাংশন গুলাকে যদি আমি মার্ক করি, তাহলে কি হবে, কনজাংশন গুলোকে মার্ক করলে আলাদা বাক্য পাওয়া যায়, তখন আমি আলাদা আলাদা বাক্যের অনুবাদ করে ফেলবো। আচ্ছা, এগুলো কিন্তু সব প্রাথমিক কথা বলতেছি আমি। দেখো, একজন প্রাথমিক স্তরের অনুবাদকারী হিসেবে অনুবাদ শুরু করার পূর্বে একসাথে লেখা যায় এমন ওয়ার্ড বা ফ্রেজ গুলোকে আমি আন্ডারলাইন করে ফেললে সুবিধাজনক মনে হবে। দেখাচ্ছি। ওকে,
চলো একটা উদাহরণ দেখাই, তারপরে এই উদাহরণটা দেখানোর পরে আমি তোমাকে এইখানে এসে কথা বলবো। প্রথম আলোর যে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যে গতকালকে প্রথম আলোর যে ইয়াটা ছিল 16 জুনের, এই কথাটা আমরা অনুবাদ করব। ওকে, আসো ওইটা একটু বুঝে নিই। বাংলাদেশ সরকার, বাক্যটা হলো কি, বাংলাদেশ সরকার, মূল বাক্যটা পুরো, বাংলাদেশ সরকার দেশের শীর্ষস্থানীয় একটি মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়নে অস্বীকৃতি জানানোর পর বিভিন্ন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে স্বতঃপ্রণোদিত হয়ে একটি ব্যাখ্যা পাঠিয়েছে। কুল হেড, ঠান্ডা মাথা। এখন আমি লেখার দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই, আগে আমার কথা শোনো, তারপর তো লেখার জন্য আমি সময় দিয়ে দিয়ে প্র্যাকটিস করাবো আগামী ক্লাস থেকে। এই শীটটা আমি যখন দিয়ে দেবো খাতায় নোট করে ফেলবা, তারপরে আমি আলাদা উদাহরণ দিয়ে বুঝাবো। বাংলাদেশ সরকার দেশের শীর্ষস্থানীয় একটি মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়নে অস্বীকৃতি জানানোর পর, বাংলাদেশ সরকার দেশের শীর্ষস্থানীয় একটি মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়নে অস্বীকৃতি জানানোর পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে স্বতঃপ্রণোদিত হয়ে একটি ব্যাখ্যা পাঠিয়েছে। এই বাক্যটা সরল, জটিল নাকি যৌগিক আমারে বলো একটু। ইজ ইট সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? বলো, বাক্যটা সরল, জটিল নাকি যৌগিক? সিম্পল। তো সিম্পল সেন্টেন্সকে যদি আমরা, সিম্পল সেন্টেন্সটা যদি অনেক বড় হয়, সিম্পল সেন্টেন্সটা যদি অনেক বড় হয়, তাহলে আমরা সিম্পলে রাখার দরকার নেই। দেখো, এটাতে তুমি যদি বড় বাক্য মনে করো, এটা যদিও সিম্পলে অনুবাদ করে দেবো, আমরা করতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমরা যদি সিম্পল সেন্টেন্সটাকে বড় মনে করি, চাইলে আই ক্যান চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ দ্যাট সেন্টেন্স। আমি অনুবাদটাকে করলাম, বাংলাদেশ সরকার দেশের শীর্ষস্থানীয় একটি মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়নে অস্বীকৃতি জানানোর পর, আমি অস্বীকৃতি জানানোর পর এই কথাটাকে আমরা বলি যে অস্বীকৃতি জানিয়েছে। অতঃপর এরপর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে, আমি এটাকে, এই সরল বাক্যটাকে আমি এখন যৌগিক বাক্যে রূপান্তর করে ফেললাম। হ্যাঁ, দেখো দিস সেন্টেন্স হলো, বাংলাদেশ সরকার দেশের শীর্ষস্থানীয় একটি মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়নে অস্বীকৃতি জানিয়েছে এবং এবং পরে এরপর জানিয়েছে এবং পরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে স্বতঃপ্রণোদিত হয়ে একটি ব্যাখ্যা পাঠিয়েছে। ওকে, তো প্রথমে হলো আই উইল ডেকোরেট রিডিজাইন মাই স্ট্রাকচার। বাক্যটা যদি আমি আমার নিয়ন্ত্রণে অনুবাদ করতে না পারি, আমি আগে সাজাই নেব, একাধিক বাক্যে পরিণত করব। তারপরে এবার অনুবাদ করব কিভাবে, অনুবাদ কিভাবে করব তোমাদেরকে আমি এই কথাটা ব্যাখ্যা করার পূর্বে আমি, তোমরা সামনে যেটা পড়বা তোমার একটু ধারণা দিয়ে রাখি আমি সামনে কি পড়বে। দেখো, সামনে তুমি পাবে, এই দেখো, অনুবাদ করার জন্য প্রথম, এটা হলো ফার্স্ট, আমার 3টা স্ট্রাকচারের মধ্যে এটা গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা সাবজেক্ট খোঁজ করব, মনে রাখবা যে প্রথমে সাবজেক্ট খোঁজ করব, তারপরে ফাইনাইট ভার্ব খোঁজ করব, তারপরে আমরা সাবজেক্ট অবজেক্ট খোঁজ করব, কি বা কাকে প্রশ্ন করব, তারপরে অ্যাডভার্বিয়াল খোঁজ করব। যারা যারা একদমই নতুন, ইংরেজিতে দুর্বল, তোমরা মনে রাখবে যে এটা আমার প্রথম ক্লাস, এটা তোমাকে ধারণা দিচ্ছি, আমি তোমাকে হাতে কলমে শেখাবো। জাস্ট আমি তোমার সামনে কি পড়বা সেটা সম্পর্কে আমি আগে ধারণা দিয়ে রাখলাম। ধরো সবসময় আমরা কে বা কারা, প্রথমে সাবজেক্ট খুঁজে বের করব, তারপরে ফাইনাইট ভার্ব খুঁজে বের করব। হ্যাঁ, ফাইনাইট ভার্ব খুঁজে বের করব। কি ডিস্টার্ব করছে বলো তো? আমি কমেন্ট তুমি চাইলে ইয়ে করতে পারবা, হ্যাঁ, কমেন্ট হাইড করে ফেলতে পারবা। কমেন্টের জন্য তোমার ঝামেলা হচ্ছে, কমেন্টটা চাইলে কমেন্ট বক্সে ক্লিক করে দেখো যে হাইড করে ফেলা যায়। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে কি সাবজেক্ট, তারপরে আমরা ফাইনাইট ভার্ব বের করব, তারপরে আমরা এই অবজেক্ট বের করব, তারপরে কমপ্লিমেন্ট বের করব, তাইলেই একটা অনুবাদ মোটামুটি হয়ে যায়। আর যদি বলো যে এই প্রক্রিয়ায় হচ্ছে না,
তাইলে তাহলে আমাদের কি হচ্ছে দেখো, আমি তোমাদেরকে নোট 9-এ একটা পড়াবো, নোট 9-এ দেখাচ্ছি, সামনের দিকে পাইবা। যদি এটাতে কাজ না হয়, ওকে, নোট 7-এ এবং নোট 1-এ কাজ হলো না, তখন সাধারণত এই স্ট্রাকচারটা মিলে থাকবে। দেখছেন, আসতেছে। এই যে এটা আমরা কি করব, সাবজেক্ট এবং ভার্বের অনুবাদ লিখে সবার শেষ থেকে শুরুতে চলে আসবো। এই হলো আমাদের কাঠামো। নোট 10, এটা নোট 9 দেখাচ্ছি। সরি, একটু সময় দাও। পাইছি। এই যে নোট 9, উপরের নোটগুলো বিশেষত নোট টু প্রযোজ্য না হলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই অংশটুকুর অনুবাদ লিখে সরাসরি বাক্যের শেষ দিক থেকে অনুবাদ করে ক্রমান্বয়ে বাক্যের শুরুর দিকে অগ্রসর হলে অধিকাংশ বড় বাক্যের অনুবাদ মিলে যেতে পারে। এগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে 2-3টা করে নিয়ম পড়াবো। কুরবানি ঈদের আগে আমার টার্গেট হলো মানে অনুবাদটাকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসা। আচ্ছা, এবার শোনো, আমি প্রথমে বলছি যে নোট 2-তে যেটা আমি ধারণা দিয়েছি, নোট 2-তে যে আমরা প্রথমে সাবজেক্ট খুঁজে বের করব, তারপরে কি বের করব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এই যে এটা প্রথমে আমরা সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে আমরা কি বা কাকে প্রশ্ন করব, তারপরে কোথায় কখন কিভাবে প্রশ্নগুলা করে উত্তর বের করব। এই প্রক্রিয়া যদি না মিলে তাহলে আমরা ইয়েতে করব, কোথায় যাব বলো, নোট 9-এ চলে যাব। এগুলো সামনে পড়বা, চলো আমরা একটু নিয়ম পড়া ছাড়া আগে একটু প্র্যাকটিস করে আসি। ওকে, ধরো এই যে আজকে কয় তারিখ, 16 জন। আজকে কয় তারিখ, আজকে কয় তারিখ জন বলো তো? 16 তারিখ, গতকালকে 15 জন হবে। আচ্ছা, এইখানে এই লাইনটা আমরা একটু পড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুব ভালো করে খেয়াল করো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী শান্তিপূর্ণ ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার প্রয়াসে সামাজিক ন্যায় বিচারে বিনিয়োগ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। প্লিজ নোট পরে করো, নোটটা সুন্দর করে লিখে দেবে। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ওকে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এটা সাবজেক্ট। দেখো আমি তো বলছি প্রথমে আমরা কি করব, এখানে দেখো প্রথমে আমরা সাবজেক্ট খুঁজে বের করবো, কে বা কারা পেলে কিন্তু আমরা সাবজেক্ট পাই, কে বা কারা। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে সাবজেক্ট, ওকে। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সাবজেক্ট খুঁজে বের করার পরে আমাদের একান্ত চেষ্টা থাকবে আমরা ফাইনাইট ভার্বটা খুঁজে বের করার জন্য। ফাইনাইট ভার্ব কই, সাধারণত বাংলা বাক্যের শেষে ফাইনাইট ভার্বটা থাকে, ওকে। ফাইনাইট ভার্ব কি, এই যে ফাইনাইট ভার্ব, ওকে, যে আমরা কি বা কাকে প্রশ্ন করব, ওকে। দেখো তো কি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেছেন, আহ্বান জানিয়েছেন, ঠিক আছে কিনা? তাহলে 1 নম্বর 1 আমি মার্কিং করে ফেলি তোমাদের জন্য এখানে। তাহলে প্রথমে আমরা নিয়ে আসবো প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, 1, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন, এটা হলো 2, আহ্বান জানিয়েছেন, ঠিক না? আর্জড, কল্ড অন,
আপিল করেছেন কাকে? বিশ্ব সম্প্রদায়কে, বিশ্ব সম্প্রদায়ের প্রতি, বিশ্ব সম্প্রদায়কে, টু লাগবে না এখানে, বিশ্ব সম্প্রদায়কে। দ্য ওয়ার্ল্ড কমিউনিটি, 3, দ্য গ্লোবাল কমিউনিটি। দেখো এরপরে আমি কিন্তু বলছি যে এরপরে সাধারণত একটা অনুবাদের একটা সিক্রেট শুনে রেখো, এটা নোট 9-এ গিয়ে পড়াবো, নোট 9-এ গিয়ে পড়াবো। আমি তোমাকে ধারণা দিচ্ছি মূলত যে সাধারণত শেষ থেকে শুরুর দিকে গেলে অধিকাংশ ক্ষেত্রে অনুবাদ মিলে যায়। দেখো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন তাহলে কাকে? বিশ্ব সম্প্রদায়কে। তারপরে কিসের জন্য? বিনিয়োগের জন্য। তার বিনিয়োগের জন্য ইংলিশ কি? ফর ইনভেস্টমেন্ট, ফর দ্য ইনভেস্টমেন্ট, ফর ইনভেস্টিং, টু ইনভেস্ট, টু ইনভেস্ট বা ফর ইনভেস্টিং, ফর। ওকে, শেষ থেকে শুরুর দিকে দাঁড়িয়ে থাকো, দেখো যে অনুবাদ মিলে যাবে। সামাজিক ন্যায় বিচারে, তাহলে কোথায়? ইন সোশ্যাল ন্যায় বিচার কি বলো? জাস্টিস, সোশ্যাল ইকুইটি, সোশ্যাল জাস্টিস, 5। এরপরে কি? গড়ে তোলার প্রয়াসে। ধরো তুমি গড়ে তোলার প্রয়াসে, ইংরেজি জানো না, কি দরকার আছে এত গড়ে তোলার? এই যে বাংলা বাক্যটাই শেষ করো, গড়ে তুলতে। আমি যদি গড়ে তোলার প্রয়াসে বলি তাইলে তোমার জন্য অনেক সময় ইংরেজিটা বের করা কঠিন মনে হতে পারে। তুমি বাংলাটা ঠিক করো, গড়ে তুলতে, গড়ে তোলার জন্য। তাহলে ফর বিল্ডিং আপ বা টু বিল্ড, টু সেট আপ ইজ এ 6। কি গড়ে তোলার জন্য? এর আগে আছে শান্তিপূর্ণ, ন্যায্য এবং কি বলো অন্তর্ভুক্তিমূলক সমাজ। তাহলে বিল্ড আ পিসফুল, তারপর কি বলো ন্যায্য, কি বলো রাইট, জাস্ট, তাই না? যেটাই বলো তুমি, আনবায়াসড যেটাই বলো, এন্ড ইনক্লুসিভ সোসাইটি। এরপরে এর আগে আছে কি? 7 গ্লোবালি। এটা একটা প্রক্রিয়া। দেখো আমি সাবজেক্ট ভার্বের অনুবাদ করলাম, করে আমি শেষ থেকে শুরুতে চলে আসলাম, অনুবাদ কিন্তু হয়ে গেল। এটা একটা প্রক্রিয়া। এটা নোট 9 খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। দেখো তুমি এবার দেখো, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের প্রতি, এরপরে বিনিয়োগ করার জন্য সামাজিক নিরাপত্তা, সামাজিক ন্যায় বিচার গড়ে তোলার প্রয়াস। অর্থাৎ শেষ থেকে শুরুর দিকে যাওয়ার ফলে অনুবাদটা হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে আবার একটু করে শোনাচ্ছি। ওকে, দেখো তাহলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন, তাই না? called upon, evoked, appealed, addressed কাকে? এই যে বিশ্ব সম্প্রদায়ের প্রতি। 3 নম্বরে দ্য গ্লোবাল কমিউনিটি, এর আগে কি আছে? বিশ্ব সম্প্রদায়ের প্রতি। এরপরে কি? বিনিয়োগ করার জন্য, এই যে বিনিয়োগ করার জন্য, টু ইনভেস্ট অথবা ফর ইনভেস্টিং, বিনিয়োগ করার জন্য। হ্যাঁ, এরপরে কি? কোথায়? সামাজিক ন্যায় বিচারে, সামাজিক, ইন সোশ্যাল জাস্টিস অথবা সোশ্যাল ইকুয়ালিটি, বা আর অন্য শব্দ তোমার আছে, তো সমস্যা নেই। তারপরে কি? গড়ে তোলার প্রয়াসে, তাহলে ফর বিল্ডিং, ইন অ্যান এফোর্ট টু বিল্ড, ইন অর্ডার টু সেট আপ, যেটা তুমি দাও, আমি অপশন দিলাম গড়ে তোলার প্রয়াসে। তারপরে কি? অন্তর্ভুক্তিমূলক সমাজ, তাহলে কি বলো? এ পিসফুল কি অন্তর্ভুক্তি? শান্তিপূর্ণ, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক সমাজ। এ পিসফুল, জাস্ট মানে আনফেয়ার, ফেয়ার, আনবায়াসড এন্ড ইনক্লুসিভ সোসাইটি গ্লোবালি। আবার বললাম তো। আবার দেখো, এরকম ধরেন আমি এই শীটটা এখন দেখাবো না, এটা পরে দেখাবো। মানে পুরো প্যাসেজটাই তুমি দেখবে যে একদম পুরো সূত্রে ফেলে অনুবাদ, একেবারে একটা ট্রান্সলেশন, পুরো একটা টেকনিক অনুযায়ী সরল অঙ্কের মতো এটা একটা সূত্র ধরে চলে। এবার আসো তুমি ইয়াতে, এবার আরেকটু শুরুতেই আসি আমরা। হ্যাঁ,
দেখো, তো এখন যে অনুবাদটা আমি তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম ক্লাসে, দেখো তো এই 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 যে একটু আগে অনুবাদটা করলাম, এই অনুবাদের মধ্যে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো একসাথে লেখা যায় এমন ফ্রেজগুলোকে আন্ডারলাইন করে ফেললে আমাদের জন্য অবশ্যই সুবিধা হবে। ওকে, আমি তোমাদেরকে একদম নিশ্চয়তা দিতে চাই যে আমি যে 9-10টা নিয়ম অ্যানালাইসিস করব, বিসিএস এর সকল প্রশ্নের তুমি বাংলাদেশ ব্যাংকের সকল অনুবাদের ক্ষেত্রে তুমি বলবা যে স্যার অন্য নিয়মের প্রয়োজন হয়েছে, এর বাইরে যাওয়ার দরকার নেই। একেবারে আমরা হাজার হাজার নিয়ম পরে ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তুমি নিয়ম আপাতত রেখা দাও, অল্প কথা শোনা। আমি তোমাকে 100% একিউরেট আমরা কেউই না, আমি একদম পুরা শতভাগ একিউরেট হয়ে যাবে এমনটা না, কিন্তু অনুবাদ যে তোমার ভুল হবে না এটা আমি নিশ্চিত ইনশাল্লাহ বলতে পারি। তুমি শুধু এই প্রসেসটা ফলো করো, ফলো দ্য প্রসেস। হ্যাঁ আর্টস লেখা যাবে, লেখলে কি হয়েছে, সমস্যা কি? তো যেহেতু আগে অনুবাদ করছে এটা আর্টস এর জন্য, এটা যেহেতু গতকালকে আর্টস কোন সমস্যা নেই, হ্যাজ আর্টস দিলে সমস্যা নেই। অতীত নির্দেশক শব্দ না থাকলে হ্যাজ আর্টস দিলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি গতকালকে বলেছেন তাহলে হ্যাজ দেওয়া যাবে না, যদি গতকাল শব্দটা উল্লেখ করা থাকতো তাহলে দেওয়া যেত না। ওকে, আবার বললাম রেগুলার যদি প্র্যাকটিস করো। ওকে, শুধু এখন বলবো যে আমার প্র্যাকটিসের সময় নেই, কিচ্ছু প্র্যাকটিস না করলেও আমি যে ক্লাসগুলা করবো, ক্লাস মিস করলে ভিডিওগুলা কান দিয়ে শুনতে থাকবা, শুধু শুনতে থাকবা। তবে তোমার আমি কিছু কাজ আগে দিয়ে দেবো, তারপরে পরে করাবো, যেন তুমি করার পরে আমার সাথে মিলাইতে সুবিধা হয়। আচ্ছা আসো, তো প্রথমে আন্ডারলাইন করে ফেলবো, তারপরে আমরা কি কাজ করব, কাঠামোতে যাব। সবসময় প্রথম কাজ হলো সাবজেক্ট বের করা, তারপরে ভার্ব বের করা। আসো, আমার একদম মূল কাঠামো যেটা দিয়ে আমরা পড়াই, নোট টুটাই আজকে আমরা শেষ করি। ও সরি, এটার অনুবাদ তো করাইনি, দেখো এটা রয়ে গেছে। হ্যাঁ, তো দেখো একটু বাংলাদেশ সরকার। হ্যাঁ, তুমি আগে দেখো, আমরা বাক্যটাকে আগে নোট ওয়ান হলো বাক্যটাকে ডিজাইন করা, বাক্যটাকে আমার মতো করে মানে ছাঁচে ফেলা, মানে কিভাবে আমি সহজে অনুবাদটা করতে পারি। দেখো, বাংলাদেশ সরকার দেশের শীর্ষস্থানীয় একটি মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়নে অস্বীকৃতি জানিয়েছে। ওকে, তাহলে বলো কে অস্বীকৃতি জানিয়েছে? বাংলাদেশ সরকার। একটু পরে নিয়ম পড়বা। 1 নম্বরে এই বাক্যের সাবজেক্ট হলো বাংলাদেশ, তাহলে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অস্বীকৃতি জানিয়েছে। রিফিউজড, ডিনাইড, রিজেক্টেড, রিফিউজড। আবার বললাম, এই যে আমি প্রত্যেকটা অনুবাদের ক্ষেত্রে দেখো, এখানে আমি একটু লিখে দিচ্ছি, দেখো এই যে ফলোইং নোট 1 to 9, 1 হইলো স্ট্রাকচার ঠিক করে নিয়েছি, 2 তে আমরা সাবজেক্ট কিভাবে বের করে খুঁজে নিয়েছি, আর 9 হলো শেষ থেকে শুরুর দিকে, যখন কোনো নিয়মে মিলবে না, সাধারণত অধিকাংশ ক্ষেত্রে শেষ থেকে শুরুর দিকে গেলে চলবে। এই বাক্যটাতেও দেখো তুমি শেষ থেকে শুরুর দিকে যাও। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ রিফিউজড, নবায়ন করতে, টু রিনিউ, এর আগে আছে কি নিবন্ধন, দ্য রেজিস্ট্রেশন। গভর্নমেন্ট অফ বাংলাদেশ, দেখো একদম চাপ নিও না, ঠান্ডা মাথায় থাকো। আজকের ক্লাসে তুমি কিচ্ছু বোঝো না, বোঝার দরকার নেই, শুনতে থাকো, বুঝবা ইনশাল্লাহ। তুমি ক্লাস মিস করো না, আর যারা ভালো আছো আলহামদুলিল্লাহ আরো ইমপ্রুভ করে ফেলবা। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ রিজেক্টেড, রিফিউজড, ডিনাইড। 3 নম্বর, টু রিনিউ, দ্য নিবন্ধন, দ্য রেজিস্ট্রেশন। the government of Bangladesh has refused to renew the registration of অধিকার। কি অধিকারের পরিচয় কি? কি বলো, লিডিং কি বলো হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তাই না? লিডিং হিউম্যান রাইটস অর্গানাইজেশন। আচ্ছা, শীর্ষস্থানে একটি মানবাধিকার অফ দ্য কান্ট্রি, দেশের।
একটা বাক্য শেষ। এন্ড এন্ড কি করেছে পরের বাক্যের সাবজেক্ট কিন্তু আবার বাংলাদেশ সরকার, আমার সাবজেক্ট লাগবে না। এন্ড পাঠিয়েছে, ইংলিশ কি বলো? সেন্ট। যেহেতু ওই যে নিবন্ধন স্বীকৃতি জানিয়েছে এবং পাঠিয়েছে, তাহলে আবার পাঠিয়েছে। এন্ড সেন্ট, পাঠিয়েছে, শেষ থেকে শুরু দিয়ে চলে আসে। এটা কিন্তু সবচেয়ে জাদুকর, এটা আমরা নোট 9 দিয়ে আবার পড়বো বিস্তারিত ভাবে। পাঠিয়েছে, কি পাঠিয়েছে? একটি ব্যাখ্যা, an explanation, sent an explanation, একটি ব্যাখ্যা পাঠিয়েছে। এর আগে কি আছে? স্বতঃপ্রণোদিত হয়ে, কি বলো, উইলিংলি, বিং মোটিভেটেড, ঠিক আছে কিনা? উইলিংলি দিলেই হয়ে যাবে, এত কথা লাগবে না। আমি অন্য শব্দ ব্যবহার করেছি, একটু পরে দেখো। তারপরে কি হলো? ও হ্যাঁ, তাহলে দাঁড়াও, পাঠিয়েছে ব্যাখ্যা কার কাছে? আমরা ওই যে কাকে পাঠিয়েছে, এখানে ওই 2 নোট 2 ফলো করলে হবে। পাঠিয়েছে and sent, পাঠিয়েছে, কি পাঠিয়েছে? ব্যাখ্যা and explanation, কাদের কাছে? to the, কি বলো, ambassadors of different country। কিভাবে পাঠিয়েছে? স্বতঃপ্রণোদিত হয়, উইলিংলি। এবার খেয়াল করো, এতক্ষণ ধরে আমি আজকে যা বলছি তা পরবর্তীতে তুমি কি পড়বা তার একটা ধারণা দিচ্ছি। আমরা কিন্তু ছোট ছোট করে যাব, প্রত্যেকটা নিয়ম অ্যানালাইসিস করে। দেখো এবার আসো, পুরো যেটা আমি লিখে দিছি কি দেখো, এই যে the government of Bangladesh has refused অথবা denied to renew the registration of Odhikar, a leading human rights organization of the country, and উইলিংলি। এই উইলিংলি শব্দটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটা যে কোনো জায়গায় বসানো যেতে পারে, উইলিংলি আগেও বসানো যেতে পারে, পরেও বসানো যেতে পারে। নোট 3 এটা বলা আছে। and sent an explanation to the ambassadors of different countries। তোমার উইলিংলি আর উইলিংলি যেই জায়গায় তুমি বসো তোমার কোনো সমস্যা নেই। ওকে, চাইলে এটাকে আমি বলে দিচ্ছি এখানে, চাইলে এটা সিম্পল সেন্টেন্স অনুবাদ করতে পারবো। আফটার রিফিউজিং টু রিনিউ দ্য রেজিস্ট্রেশন অফ অধিকার, এ renowned human rights organization of the country, the government of Bangladesh has willingly sent an explanation to the ambassadors of different countries. Okay. সব অধিকার ইংলিশ তো অধিকারই হবে। অধিকার তো একটা মনের অধিকার সংগঠনের নাম, বুঝছো না? কারণ নাম তুমি ওই যে শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রী, উনার কন্যার নাম হলো কি? পুতুল। তাহলে উনি কি ডল বলবা? ওই যে কে গুগল ট্রান্সলেট অনুবাদ ছিল সজীব ওয়াজেদ জয়, এখন তো সজীব ওয়াজেদ জয়ই আসে। প্রথম যখন একদম নতুন গুগল ট্রান্সলেট হয়েছিল তখন অনুবাদ আসছিল সজীব ওয়াজেদ ভিক্টোরি। বুঝছো বিষয়টা? তো এবার আসুন, একদম এটা হলো ধারণা দিলাম যে কিভাবে আমরা অনুবাদটা করবো। ওকে, আমরা নোট 1-এ আমরা বলছি উই উইল রিঅর্গানাইজ আওয়ার স্ট্রাকচার। আমার 9টা নিয়ম ক্লাস শেষগুলো আমি যখন শেষ করবো 9টা নিয়ম মুখে মুখে বলবো। প্রথম কথা হলো আমরা স্ট্রাকচারটা ঠিক করে নেব। সিম্পল হলে সিম্পলি অনুবাদ করবো নাকি কমপ্লেক্স অনুবাদ করব এটা ঠিক করে নেব। হ্যাঁ, পাঠানোর পর বিভিন্ন দেশে আমরা তাহলে তাহলে আমরা 2 বাক্যে অনুবাদ করে ফেলছি একটু আগের বাক্যটাকে। ওকে, আচ্ছা এবার আসো বেসিক নিয়ম থেকে শুরু করলাম আমরা। হ্যাঁ, এই নিয়মটাকে সুন্দর করে ক্লাসে আমি একটু পরে যখন শিটটা দিয়ে দেবো তোমাদেরকে তখন তোমরা লিখে ফেলো। ইংরেজি থেকে বাংলা অনুবাদের সবচেয়ে বহুল ব্যবহৃত কৌশলটি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে প্রথমে আমরা সাবজেক্ট খোঁজ করব। কে বা কারা পাইলে সাধারণত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট খুঁজে পাওয়া যায়, কি বা কাকে প্রশ্ন করলে সাধারণত প্যাসিভ ভয়েসের সাবজেক্ট খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা কে বা কারা, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে এই যেমন ধরো পাঠিয়েছে দ্য গভর্নমেন্ট, সরকার। কে পাঠিয়েছে? সরকার। তারপরে ভার্বটাকে আমরা খুঁজে বের করবো, দ্য গভর্নমেন্ট হ্যাজ সেন্ট, সরকার পাঠিয়েছে। তারপরে 2টা প্রশ্ন, কি বা কাকে। আমরা কি বা কাকে প্রশ্নের মধ্যে আগে কাকে প্রশ্নটা করলে বেটার হবে। আগে কাকে কি, বুঝছো কিনা? আগে কাকে তারপরে কি।
তাহলে কাকে পাঠিয়েছে বা কি পাঠিয়েছে যেটা তুমি নাও, কোনো সমস্যা নেই। কি বা কাকে যে কোনো যেই প্রশ্নটা তুমি নাও, নো প্রবলেম। তাহলে হ্যাঁ, যদি আমি একটু পরে উদাহরণ দিলে বুঝবা। এরপরে হলো কোথায়, কখন, কিভাবে, কেমন, এই অ্যাডভার্বিয়াল গুলো আমরা পরে বসাবো। এই অ্যাডভার্বিয়াল গুলো আগ পিচ করলে কোনো সমস্যা নেই। এবার একটু দেখো, এই বাক্যটা আমার আজ থেকে আমি 10 বছর যাবত ইংরেজি অনুবাদ করাই, এই বাক্যটাকে ফলো করে। ওকে, জাস্ট রিসিভ দিস সেন্টেন্স। প্রধান শিক্ষক প্রত্যহ সকালে ক্লাসে আমাদেরকে আন্তরিকভাবে ইংরেজি পড়ান। ওকে, ঠিক আছে। এই জাস্ট এই বাক্যটা তুমি ফলো করো। প্রধান শিক্ষক প্রত্যহ সকালে ক্লাসে আমাদেরকে আন্তরিকভাবে ইংরেজি পড়ান। ওকে, তাহলে 1 নম্বর কোশ্চেন নম্বর 1। কোশ্চেন নম্বর 1, কে পড়ান? প্রধান শিক্ষক। কে পড়ান? সবসময় সব প্রশ্ন আমরা ভার্বকে করব। লেখো না, এখন লেখার দরকার নেই। ক্লাসের পরে তুমি লিখবা। এই শীটটা আমি দিয়ে দিলে অবিকল লিখলেই তোমার মাথায় চলে যাবে। প্রধান শিক্ষক। 2 নম্বর কাজ হলো পড়ান। প্রধান শিক্ষক পড়ান, সাবজেক্ট ভার্ব হয়ে গেল। প্রশ্ন, কাকে পড়ান? কাকে পড়ান? উত্তর, আমাদেরকে পড়ান। দ্য হেডমাস্টার টিচার্স আস। কি পড়ান? তাহলে কাকে পড়ান পেয়ে গেলাম 3 নম্বর কোশ্চেন। কি পড়ান? ইংরেজি। তাহলে দ্য হেডমাস্টার টিচার্স আস ইংলিশ। দ্য হেডমাস্টার টিচার্স আস ইংলিশ। তারপরে কি? কোথায় পড়ান? ইন দ্য ক্লাস। কখন পড়ান? কখন পড়ান? কখন পড়ান, সরি, কখনো পরে কিভাবে পড়ান? এমপিটি, ম্যানার, ম্যানার, প্লেস, টাইম। তাহলে প্রথমে আবার একটু আমি একটু রিপিট করছি, একটু অনুষ্ঠ ছিলাম। প্রথমে হলো প্রধান শিক্ষক পড়ান। কাকে পড়ান? আমাদেরকে। কি পড়ান? ইংরেজি। কিভাবে পড়ান? আন্তরিকভাবে। এখানে অনেক ফর্মুলা আছে, আমি তুমি শুধু প্রশ্নের ধারাবাহিকতা মনে রেখো। আর প্রশ্নের ধারাবাহিকভাবে মনে রাখতে হবে, এটা জটিল গুরুত্বপূর্ণ কিছু না। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হলে চলে, বাকি প্রশ্ন সব উল্টাপাল্টা করে লেখা যায়। কোথায় পড়ান? ক্লাসে। কখন পড়ান? প্রত্যহ সকালে। প্লিজ জাস্ট বি অ্যাটেন্টিভ। এই বাক্যটা পারলে মোটামুটি 60% বাক্য তোমার নিয়ন্ত্রণে আসার কথা। দ্য হেডমাস্টার, হেডমাস্টার এখানে স্মল টালের লিখতে হবে। দ্য হেডমাস্টার টিচার্স পড়ান। কাকে পড়ান? আস। কি পড়ান? ইংলিশ। অথবা তুমি চাইলে কি প্রশ্ন আগে নিয়ে আসতে পারো। দ্য হেডমাস্টার টিচার্স আস। কাকে পড়ান? টু। তখন একবার টু দেয়া লাগবে, টু ইংলিশ, টু আস। দ্য হেডমাস্টার টিচার্স আস, সরি, টিচার্স ইংলিশ টু আস, অথবা দ্য হেডমাস্টার টিচার্স আস ইংলিশ। ওকে, হ্যাঁ। আচ্ছা, এরপরে কিভাবে পড়ান? কর্ডিয়ালি। কোথায় পড়ান? ইন দ্য ক্লাস। কখন পড়ান? এভরি মর্নিং। দে আর দ্য অ্যাডভার্বস, অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এগুলা আমরা জানি কি বা কাকে ছাড়া অন্য সকল প্রশ্ন, কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন, এই প্রশ্নগুলোর উত্তরে আমরা জানি যে কি করতে হয়, এগুলো তুমি আগ পিচ করে বসাতে পারো। অর্থাৎ আমরা যদি তুমি যদি বলো যে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এখানে আছে, আমরা চাইলে এটা এখানে নিয়ে যেতে পারি। দ্য হেডমাস্টার cordially teaches us English in the class every morning. তুমি যদি বললে না স্যার ভালো লাগে না আমার, আমি এভরি মর্নিংটা শুরুতে নিয়ে যাবো, নিয়ে যাও। এভরি মর্নিং দ্য হেডমাস্টার cordially teaches us English। আমার সাথে নোটশিট দেখা বাদ দাও, দিয়ে আমার সাথে বলো। এবার আমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলবো। আগে আরেকবার দেখে নিচ্ছি কি বলতেছি। প্রথমে সাবজেক্ট, মনোযোগ দিয়ে বলো। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব খোঁজ করব, তারপরে কি বা কাকে, কাকে কি, যে কোনো একটা প্রশ্ন করব, প্রশ্ন করে অবজেক্ট পেয়ে যাব, উত্তর বসাই ফেললাম। তারপরে অ্যাডভার্বিয়াল গুলা বসাবো, কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন, যে কোনো আমরা বসাতে পারি। অ্যাডভার্বিয়াল গুলা আগ পিচ করে বসালে কোনো সমস্যা নেই। এবার আমার দিকে তাকাও। তাহলে
আমরা যদি বেসিক অনুবাদটা করি তাহলে যে কোনো বাক্যের অনুবাদ করার ক্ষেত্রে কুল হেড, এত চাপ প্রেশার নিও না, এত নিয়ম নিও না, জাস্ট ঠান্ডা মাথায় বুঝো। প্রথমে বাক্যটাকে ঠিক করবো, এটা সিম্পল কমপ্লেক্স যাই আমরা ঠিক করি, তারপর আমরা কি করবো, সাবজেক্ট খোঁজ করব। কে বা কারা পেলে সাধারণত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়। সাবজেক্ট খোঁজ করে আমরা প্রথমে সাবজেক্ট খোঁজ করব, তারপরে ভার্ব খোঁজ করব। সাধারণত বাংলা বাক্যে ভার্বটা শেষের দিকে থাকে। ভার্বকে আমরা প্রশ্ন তুলে প্রধান শিক্ষক পড়ান, তাহলে প্রথমে হয়ে গেল প্রধান শিক্ষক, 2 নম্বরে হয়ে গেল পড়ান। প্রশ্ন করো কাকে পড়ান, দ্য হেডমাস্টার টিচার্স আস, কি পড়ান, ইংলিশ। অনুবাদ হয়ে গেছে। মূল বিষয় হলো এতটুকু ঠিক রাখতে হবে, দ্য হেডমাস্টার টিচার্স আস ইংলিশ, অথবা দ্য হেডমাস্টার টিচার্স ইংলিশ টু আস। এতটুকুই অনুবাদের তোমার ভিত্তি হয়ে গেছে। এখন যদি বলো বাকিটা কি, বাকিটাতে হলো এই যে বাকিগুলো হলো অ্যাডভার্বিয়াল, যে কোথায় পড়ান, কখন পড়ান, কিভাবে পড়ান, যাই আসুক। অ্যাডভার্ব কোর্ডিয়ালি, ইন দ্য ক্লাস, এভরি মর্নিং, এগুলা চাইলে তুমি একটু এদিক ওদিক করে পড়া বসালে নো প্রবলেম। এগুলাকে ধারাবাহিক ভাবে রাখা মুস্তাহাব, নট ফরজ ওয়াজিব কিচ্ছু। কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা ধারাবাহিক ভাবেই বসাইতে হবে। ওইগুলা এলোমেলো করে ফেলার কোনো সমস্যা নেই। তুমি এভরি মর্নিং শুরুতে নিয়ে আসো, এভরি মর্নিং দ্য হেডমাস্টার টিচার্স আস ইংলিশ। অ্যাডভার্বিয়াল এমপিটি ফলো করা যেতে পারে। হ্যাঁ, অ্যাডভার্বিয়ালের সিরিয়াল আছে, বাট ইট ইজ মুস্তাহাব, ইট ইজ মুস্তাহাসান, ইট ইজ নট অব্লিগেটরি। আবার বললাম অ্যাডভার্বিয়ালের সিরিয়াল অবশ্যই অব্লিগেটরি না। এত চাপ প্রেশার মাথা থেকে ফেলাও। আচ্ছা আমারে বলো, তুমি আমারে বলো। আমি যদি বলি এভরি মর্নিং দ্য হেডমাস্টার কর্ডিয়ালি টিচার্স আস ইংলিশ ইন দ্য ক্লাসরুম, বলেছে অনুবাদ। আমি প্লেসটারে শুনি, ইন দ্য ক্লাস দ্য হেডমাস্টার টিচার্স আস ইংলিশ এভরি মর্নিং, কি সমস্যা আছে? নাই। আমার সাথে বলো, অ্যাডভার্বিয়াল আগে পরে যেই জায়গায় বসাই স্বাধীনতা আমার। অ্যাডভার্বিয়াল যে কোনো জায়গায় আমি বসাইতে পারি। আবার এত ও তো কত কাহিনী টাহিনী জানি না, আমি এত জানি না কাহিনী। আমার আগে বলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে কিনা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর বাকিগুলো তুমি ইচ্ছা মতো বসাও। অনুবাদ কাটা যাবে না, যাবে না না না। ভাষা তুমি নিয়ন্ত্রণে আনতেছো কি জন্য? আচ্ছা আসো আবার দেখো, দেখো এই যে আবার দেখো, মা শিশুটিকে রাতে মনোযোগ সহকারে ছাদ থেকে চাঁদ দেখান। মা রাতে শিশুটিকে মনোযোগ সহকারে ছাদ থেকে চাঁদ দেখান। কে দেখান? মা। মা দেখান, মাদার শোজ, কারে দেখান? বেবিটাকে। মাদার শোজ দ্য বেবি, কি দেখান? দ্য মুন। কোথা থেকে দেখান? কেমনে দেখান? কখন দেখান? তুমি ইচ্ছা মতো বসাও, শুধু এতটুকু আমাকে হিসাব মিলিয়ে দিবা। আমি তোমার কাছ থেকে হিসাব চাইবো। মাদার শোজ হার বেবি, কি দেখান? দ্য মুন। মাদার শোজ হার বেবি দ্য মুন, অথবা দ্য মাদার শোজ দ্য বেবি টু হার শোজ দ্য মুন। যদি দ্য মুনটা আগে নিয়ে আসো তাহলে এখানে টু হার বেবি দিতে হবে, আর কিছু না। দ্য মাদার শোজ। আর যদি বলো এরপরে কি বলো, অ্যাটেন্টিভলি ফ্রম দ্য রুফ এট নাইট, এগুলো তোমার বিষয়, এগুলো তুমি কোন জায়গায় বসাই বা এটা তোমার সিদ্ধান্ত। তুমি যদি বলো যে আমি দ্য মাদার অ্যাটেন্টিভলি শোজ দ্য বেবি দ্য মুন ফ্রম দ্য রুফ, তুমি যদি এট নাইটটা শুরুতে নিয়ে আসতে চাও নিয়ে আসো, তোমার কোনো প্রবলেম। এট নাইট তুমি যেই জায়গায় নিয়ে আসো আমার কোনো আপত্তি নাই। ওকে, এবার আমরা দাঁড়াও, এখানে আমি তোমাদেরকে শুধু না, এখানে আমি আবার আচ্ছা এগুলো আমি আরো আলোচনা করবো প্রত্যেকটা উদাহরণ দিয়ে, শুধু লেকচার 1 তুলবা। আচ্ছা আমি আবার একটু দেখো, আমি একটু ইয়ে করবো, দেখো একটু। হ্যাঁ, সরকার, দ্বিতীয় বাক্য দেখো, সরকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে শতপ্রণোদিত হয়ে একটি ব্যাখ্যা পাঠিয়েছে। তাহলে দ্য গভর্নমেন্ট, প্রথমে আমার লাগবে সাবজেক্ট, দ্য গভর্নমেন্ট পাঠিয়েছে, কাকে পাঠিয়েছে, কি পাঠিয়েছে, অথবা কি পাঠিয়েছে, কাকে পাঠিয়েছে। তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ সেন্ট an explanation to the ambassadors of different countries, অথবা the government has sent to the ambassador of different countries an explanation. শতপ্রণোদিত হয়, এটা অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল তুমি যে কোনো জায়গায় বসাও
নো প্রবলেম। অ্যাডভার্বিয়াল তুমি যেই কোনো জায়গায় বসাইতে পারবা, কোনো সমস্যা নাই। অ্যাডভার্বিয়াল বাক্যের শুরুতে বসাও, শেষে বসাও, স্বতঃপ্রণোদিত হয়ে, স্পন্টেনিয়াসলি, উইলিংলি, বিং সেলফ মোটিভেটেড, দ্য গভর্নমেন্ট, তুমি যে কোনোটা। ওকে, এবার আমার দিকে তাকাও, যা বলছি তার সিনপসিস করে দিই। আগামী ক্লাস থেকে আমি একদম এখন এই যে নোটটা দেবো সেই নোটটা তোমরা খাতায় তুলে ফেলবো। একটু আমার দিকে তাকাও। কি বললাম? অনুবাদের প্রাথমিক একটা ধারণা, আমরা সামনে যা পড়বো তার সম্পর্কে তোমাদেরকে আমি বলতে যাচ্ছি। অনুবাদ করার সামান্য সময়ের আমি কথা যেটা বলেছি সেটা হলো, প্রথমে আমরা কি করব? বলো? প্রথমে আমরা সাবজেক্ট খোঁজ করব। তারপরে আমরা কি করব বলো? ফাইনাইট ভার্ব খোঁজ করব। প্রথমে সাবজেক্ট, তারপরে কি বলো? ফাইনাইট ভার্ব, তারপরে কি বলো? অবজেক্ট। একটু আমি আনমিউট করার সুযোগ দিলাম, আমার সাথে একটু সামান্য কথা বলো। দাঁড়াও, নাজুল ভাই বলছিল যে একটু আমি এখন এই সিনপসিসটা আমি একটু লাইভে আসতে বলছিল নাজুল ভাই। হ্যাঁ, আমি একটু, আমাকে একটু সময় দাও, আমি 3-4 মিনিটে সিনপসিস করব। আর তোমরা গ্রুপে তো আছোই, কোনো কথা থাকলে বললে ফেলো। আমার জুমা নামাজের সময় হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, তুমি শুধু আস্থা রাখো, যে নিয়মগুলো পড়াবো, অনুবাদে যদি তোমার কোনো জায়গায় সমস্যা হয় তাহলে রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের উপর আসবে। ঠিক আছে? কোনো চাপ পেশা নিবে না। অনুবাদ তুমি ফ্রি হ্যান্ড রাইটিং, তুমি যা ভাবো তা লিখলেই হবে, টেনশন নিও না। তুমি সাবজেক্ট বার অবজেক্টটা ঠিক রাখতে হবে। আর নাজুল ভাই বলছিল যে একটু এই ক্লাসের অংশটা ওদের পেজ থেকে একটু লাইভে দিতে। সময় দাও। ও, আমি কি হোস্ট নাই নাকি? জাস্ট যাও না, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। দাঁড়াও, কারণ আমি আনমিউট করে দিই। জাস্ট দেখবো অন্য কেউ আনমিউট আছে কিনা। কেউ ভুলেও আনমিউট করবে না। জাস্ট 1-2 জন হয়তো যারা কথা বলতে চাও, একটু কথা বলো আমার সাথে, জরুরি। বলো, আনমিউট কর। সালাম আলাইকুম স্যার। স্যার আমি একটা ব্যাপার বলতে যাচ্ছিলাম। তাড়াতাড়ি বলে ফেলো, কুইক বলতে হবে তো তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে, টাইম শেষ। আচ্ছা, এবার আমি একটু স্যার আমি একটা ব্যাপার বলতে যাচ্ছিলাম স্যার। মানে বলো, এটা এতক্ষণ বলে ফেলতো তো। স্যার আমরা তো এই নোটগুলো অনুযায়ী স্যার প্র্যাকটিস করব স্যার। এখন স্যার মানে এই গ্রামাটিক্যাল ভুল টুল হয়েছে কিনা ও আমার সাথে মিলিয়ে নিবা। আমি তো পরদিন ক্লাসে আবার সলভ করবো। হ্যাঁ, সমস্যা নেই। তোমরা আগে, আমি বলে রাখি, এবার আগে আমি বোর্ডে লিখে দিতাম এবং সাথে সাথে, এবার যেহেতু আমি বোর্ডে এখন আমি বোর্ড ম্যানেজ করতে পারি নাই, আমি নোট দেব, দেওয়ার পরে আমার সাথে ওই নোটের আলোকে প্রথম আলো বা বিভিন্ন বাক্যগুলার অনুবাদ করবা। নোটটা তুমি আগে বাসায় লিখে ফেলবা। আমার কথা কি স্পষ্ট বুঝছো কিনা সেটা বলো। তোমরা কি আমার কথা স্পষ্ট বুঝছো? আমি নোটটা আগে দিয়ে দেবো, তারপর তোমরা লেখা রাখবা, সেটার আলোকে আমি অ্যানালাইসিস করবো। ওকে, এর আগে এই কথা বুঝছো কিনা? দুই আওয়াজ করে বলো, বুঝছি। আজকে টোটাল অনেক ইনস্ট্রাকশন দিছি, রেকর্ডিং নিয়ম কিন্তু যদি না লেখা রাখো এটা কিন্তু আমানতের খেয়ানত হবে। আমরা তুমি নোটটা সেভ করে রাখছো, লেখো না, এটা খুব কষ্ট পাবো। লিখলে কি হবে, তুমি দেখবে যে আমার কথাগুলো শুনতে কি হবে। নোট তুমি লেখা রাখবা আগে। আমি প্রথম আলো ওই বিভিন্ন বই থেকে অনুবাদটা সলভ করাই না, তখন এটা তোমার সাথে আমার মিলিবে। আমি যদি নোট লেখাতেই সময়টা শেষ করি তাহলে তো বেশি ইফেক্টিভ হয় না ক্লাসটা। নোটটা আগে দিয়ে দিলাম, তুমি নোট a+b² সূত্র তুমি পড়ে ফেলো। এই যে সাবজেক্টের পর বারবার সেই হাবিজাবি কথা তুমি লিখে ফেলো, এবার আমার সাথে মিলাও, আমার সাথে প্র্যাকটিস করো, দ্যাটস ওকে। আর কিচ্ছু করা লাগবে না। সামনের ক্লাসে তুমি যা কিছু করো না করো, শুধু রেকর্ডিং দেখবা যদি সময় মা পাও, আমি কিভাবে অনুবাদটা করলাম। দ্যাটস ওকে, আলহামদুলিল্লাহ। 5-7টা ক্লাস করলে দেখো যে হাতের চালু হয়ে যাবে। ওকে,
স্যার আপনার সাথে স্যার যোগাযোগ করবো কিভাবে? আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে দেখবো আমি যে বিসিএস জার্নি উইথ শরীফ স্যার আছেন, ওইখানে হোয়াটসঅ্যাপে আমার ফোন দিও কোনো ইমার্জেন্সি হলে। হ্যাঁ ছিলাম স্যার, পাইনি। ফোন দিও তাহলে আমি না ধরতে বলে পরে বের করবো। ওকে স্যার ডিটেইল কম্প্রিহেনশন আর ট্রান্সলেশনের কোনো বই ফলো করা লাগবে? কোন বই হ্যাঁ follow বাজার। করা লাগবে? আচ্ছা এগুলো বলে দেবো আমি, আর কয়েকটা একটু সময় নাও আপাতত, নোটগুলো লিখো, তারপর আমি একটা বই সাজেস্ট করবো। ওকে আমি একটু ইয়ে করি। ওকে একটু সময় দাও, একটু আমি ওই যে লিস্ট কথাটা অতিথির পেজ থেকে দিতে বলছিলাম। ওকে, তো আসসালামু আলাইকুম। আমার কথা আশা করি শুনতে পাচ্ছ সবাই। আজকের যে ক্লাস হলো একটু আগে, ক্লাসের আমরা একদমই শেষ পর্যায়ে। আমি অল্প কয়েক মিনিটে আমি সিনপসিস করব, অল্প কয়েক মিনিটের মধ্যে সিনপসিস করব আমাদের আজকের ক্লাসের, মানে আজকের যে অতিথির ইংলিশ প্রথম ক্লাসটা ছিল সেই ক্লাসের সিনপসিস। এই আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছ কিনা? সরি আমার এই লাইন ভুলে লাইভে আসতে গিয়ে আমার লাইনে গেছে। ওকে শুনতে পাচ্ছ তোমরা? সরি, এক্সট্রিমলি সরি, আমি আগামী ক্লাসে লাইভে এসে শেয়ার করবো। হ্যাঁ আজকে তোমরা শুনতে পাচ্ছ কথা আমার? ক্লাস এই পর্যন্তই শুনতে পাচ্ছ কি? জি স্যার শুনতে পাচ্ছি। ঘটনা হয়েছে আমি হ্যাঁ না ফেসবুকে আসতে গিয়ে না হ্যাঁ ফেসবুকে আসতে গিয়ে আমি হ্যাঁ ফেসবুক থেকে বুঝছি, আমি ফেসবুক থেকে আসতে গিয়ে হ্যাঁ বুঝছো আমি নিজেই মানে লাইন কেটে গেছে আর কি। হ্যাঁ অতএব সরি, আগামী ক্লাসে ইনশাল্লাহ ওর সবার উদ্দেশ্যে একটু সিনপসিস করবো। হ্যাঁ প্রথম কয়েক মিনিট। হ্যাঁ স্যার আজকে রেকর্ডটা কি আমাদের পুরাতন ব্যাচে দেওয়া হবে, এইটার যে ব্যাচটা? এই ব্যাচটা হ্যাঁ স্যার আমাদের যারা তাহলে আমরা নোট করব থেকে। ও সব নোটগুলো দিয়ে দেবো, তো আমি নোটগুলো দিয়ে দেবো। হ্যাঁ স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলো স্যার আমরা যারা মানে নতুন রিটার্ন প্রার্থী আর কি, তো তাদের তো সময় কম পাওয়া যাবে। যদি অক্টোবর পরীক্ষা হয় 3.5 মাসের পরীক্ষা হবে, তো সেই ক্ষেত্রে আসলে ওভারঅল প্রিপারেশনটা মানে নেওয়ার জন্য কোনো স্ট্র্যাটেজি ফলো করা উচিত কিনা, যে আমরা জিকে কখন পড়বো বা কিভাবে একটু যদি বলতেন আর কি। আগামী ক্লাসে 5 মিনিট বলবো। হ্যাঁ আগামী ক্লাসে 5 মিনিট বলবো। স্যার রেকর্ডটা কি 8 নাম্বার ব্যাচে দেওয়া হবে স্যার? একটু নাজরুল ভাইয়ের সাথে কথা বলে নিও। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। একটু কথা বলতাম স্যার এই ব্যাপারে একটু কথা বলতাম স্যার। আমরা যারা 8 ব্যাচের স্টুডেন্ট স্যার, তাদেরকে কিন্তু একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সবকিছু যাতে পরের ব্যাচের সাথে আমাদের অ্যাড করা হবে। সুতরাং কোনোভাবে যাতে এমন না হয় যে আমাদেরকে ভিডিও রেকর্ড দেয় নাই অথবা আমাদেরকে হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো আমাদের গ্রুপে দেয় নাই, এরকম যদি হয় তাহলে আমাদের সাথে আনজাস্টিস করা হবে স্যার। তো নাজমুল স্যারকে আপনি একটু নির্দেশনা দিয়ে দিবেন যাতে আমাদের এটা আমি বলি তোমাদের একটা বিষয় হলো, আমি বলি ওদিকের একটা পলিসিটা যেটা আমি জানি সেটা হলো রেকর্ডিং দিলে পরবর্তী ব্যাচে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। আবার
একটা ব্যাচে রেকর্ডিং না দিলে পরবর্তী ব্যাচে অংশগ্রহণ করতে দেওয়া হয়, এরকম একটা পলিসি আর কি। তারপর আমি কথা বলে রাখবো যেন তোমরা ইয়ে হও। ওকে, ইনশাআল্লাহ, টেনশন নিও না। আপনি যদি বলে দেন তাহলে আমরা আনজাস্টিস হব না স্যার, না হলে ঠিক আছে, আমাদের সাথে আনজাস্টিস করা হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। স্যার এই নোটটা যেটা দিলাম এটা কিন্তু অবশ্যই লিখে ফেলো। হ্যাঁ, ফাইনাল। আল্লাহ হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম।